পাশের বাড়ির চ্যাংড়া পোলা। বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ার নামক ভয়ঙ্কর খেলার চক্করে পড়ে অবশেষে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এমন একটা পোস্টার দিয়ে ফেললো আরোহী। কোন কুক্ষণে যে বান্ধবীদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার নামক খেলাটা খেলতে গিয়েছিল কে জানে। জীবনের চরম ভুলটা বোধহয় এটাই করলো সে। তাও খেলেছিল বেশ ভালো, কিন্তু ডেয়ার নিতে কে বলেছিল? সত্যি বলার ভয়ে ট্রুথ নেয়নি, এখন ডেয়ার নিয়ে তো ফাঁসলো আরও। ভাগ্যিস আইডিতে পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজন কাউকে রাখেনি, নয়তো আজ যাচ্ছে তাই একটা পরিস্থিতিতে পড়তে হতো। যদিও তাদের বাড়ির আশেপাশের বাড়িতেও তেমন কোনো ছেলে টেলে নেই। ডান পাশের বাড়িটাই দুটো মেয়ে, একটা ছেলে। ছেলেটা ছোট, বয়স এই বছর 2 হবে হয়তো। আর বাম পাশের বাড়িটা তালাবদ্ধ। তবে এই বাম পাশে দুটো বাড়ি রেখে যে বাড়িটা রয়েছে তাতে এক ভয়ঙ্কর পুরুষের বসবাস। সম্পর্কে সে পুরুষ আরোহীর মামাতো ভাই। তার বড় মামা তুর্য চৌধুরীর সুপুত্র তূর্ণ চৌধুরী। তূর্ণের থেকে আরোহী প্রায় বছর 5 ছোট হলেও শৈশব থেকে তাদের দা কুমড়া সম্পর্ক। তূর্ণ বাকি সকলের সাথে সর্বদা বেশ মার্জিত ব্যবহার করে। কাজিন মহলের সকলের সাথে ভালো সম্পর্ক তার, শুধুমাত্র শত্রুতা আরোহীর সাথে। এই মেয়েটার সাথে যেন তার জন্মান্তরের শত্রুতা। দেখা হলে এক চোট ঝগড়া না করে, দুটো ধমকও না দিয়ে শান্তি পায় না। উঠতে বসতে সর্বদা তার পেছনে লেগেই থাকে ছেলেটা। আরোহীর মনস্তাত্ত্বিক ভাবনা মতে সে এক বদমাইশ, ভয়ঙ্কর, অভদ্র এবং বাজে পুরুষ, যাকে দেখলে ভয়ে ঠকঠক করে কেঁপে ওঠে তার হৃদয়। মেয়েটার ভাবনার মধ্যে হঠাৎ তাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আরোহী ঘাড় ঘুরিয়ে তাকালো কক্ষের দেওয়ালে ঝোলানো দেওয়াল ঘড়িটার পানে। রাত প্রায় 12টা বেজেছে। বাবা মা এবং ছোট ভাইটা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু এত রাতে আবার কে এলো? মেয়েটা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানার পাশে ফেলে রাখা ওড়নাটা তুলে ভালোভাবে জড়ালো শরীরে, অতপর কক্ষ ছেড়ে বেরিয়ে এলো সদর দরজার পানে। কিন্তু এত রাতে একা একজন মেয়ে মানুষ হয়ে কি তার দরজা খোলাটা ঠিক হবে? যদি কোনো চোর ডাকাত বা গুন্ডা বদমাশ হয় তখন কি হবে? আরোহী ভীতু হলো। দরজায় লাগানো দূরবীন লুকিং গ্লাস থেকে তাকালো বাহিরে। অমনি চমকে উঠল মেয়েটা। এ কি, বাহিরে তো তূর্ণ দাঁড়িয়ে আছে। এই লোক এত রাতে এখানে কেন? তূর্ণ হাত উঁচিয়ে আবারও কলিং বেল চাপলো। আরোহী আর সময় ব্যয় করলো না। কলিং বেলের আওয়াজ শ্রবণে যদি তার মায়ের ঘুম ভেঙে যায়, আর সে এসে দেখে তূর্ণ এসেছে অথচ আরোহী দরজা না খুলে দাঁড়িয়ে রয়েছে, তখন আবার একচোট বকুনি দিবে। তার মায়ের আদরের ভাইপো কিনা। মেয়েটা হাত উঁচিয়ে দরজাটা খুলল, নিজেকে স্বাভাবিক রেখেই বলল। তূর্ণ ভাই আপনি? পুরো কথাটা শেষ করতে পারল না আরোহী। তার আগে তূর্ণের পুরুষালী হাতের বেশ শক্তপোক্ত একটা থাপ্পড় এসে পড়ল মেয়েটা নরম গালে। মাথাটা যেন ঘুরে উঠল সাথে সাথে। গালে হাত চলে গেল অজান্তেই। হতবাক চোখে তাকালো তূর্ণের পানে। অত্যন্ত গম্ভীর ক্রোধিত মুখশ্রী তার। সর্পের ন্যায় কেমন ফোঁস ফোঁস ধ্বনিতে তুললে কণ্ঠ। চক্ষু দুটিতেও রক্তিম আভা বিরাজমান। ঢোক গিলল আরোহী। আমতা আমতা করে বলল, আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন তূর্ণ ভাই? প্রশ্নটা কণ্ঠে ধারণ করতে যতক্ষণ, তারপরই আবারও একটা থাপ্পড় এসে পড়ল মেয়েটার আরেক গালে। কি ভয়ঙ্কর শক্ত হাতের থাপ্পড় রে বাবা! তাও আবার একটা নয়, দুটো। ব্যথায় গাল টন টন করে উঠল তার। আরেকটা হাত অন্য গালে দিয়েই ফুপিয়ে উঠল মেয়েটা। নাক টেনে শুধালো, আমি কি করেছি তূর্ণ ভাই? এভাবে হুট করে বিরোধী দলের ন্যায় আচরণ করছেন কেন? দরজা খুলতেই থাপড়া থাপড়ি লাগিয়ে দিয়েছেন ওই ইটের মতো শক্ত হাত দিয়ে। তূর্ণের ক্রোধ যেন বাড়ল আরো। দাঁতে দাঁত চেপে সে বলল, আই লাভ ইউ পাশের বাড়ির চ্যাংড়া বলা? কোন ছেলেকে তুই আই লাভ ইউ বলেছিস বেয়াদব? এত বড় সাহস তোকে কে দিয়েছে? দুই গালে 2 হাত রেখে চমকে উঠল আরোহী। চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়ে। এই কথা এই লোক জানলো কিভাবে? তার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে তো এই নেই, প্রোফাইলও তো লক করা। তাহলে কিভাবে জানলো? আরোহীর ভাবনার মধ্যে আবারও মুখ খুলল তূর্ণ। হিসিয়ে বলল, একটুখানি পুচকি মেয়ে, নাক টিপলে এখনো দুধ বের হয়, এর মধ্যে নাগর জোটাতেও নেমে পড়েছে।
আরোহী চোখ তুলে তাকালো তূর্ণের পানে, ঘোর প্রতিবাদ করে বলল, আমার নাক টিপলে কোনো কালেই দুধ বের হয়নি তূর্ণ ভাই, বরং সর্দি বের হয়েছে। বিশ্বাস না হলে টিপে দেখুন। আরোহী দুই গালে হাত রেখে মাথাটা এগিয়ে দিল। তূর্ণ তাকালো মেয়েটা নাকের পানে, নাকের ডগাটা কেমন লাল হয়ে উঠেছে। মেয়েটা তার মায়ের মতো, একটু বেশি ফর্সা। একটু কান্নার বেগ আসলে নাকটা লাল টমেটোর বর্ণ ধারণ করে। শীতল হলো তূর্ণের দৃষ্টি, তবে পরক্ষণে আবার সত্যি কথা স্মরণে আসতে নাক মুখ কুঁচকালো। কটমট করে বলল, তুই কিন্তু বেশি বার বেড়েছিস আরোহী। আমার কথার উপরে আর একটা কথা বললে তোর নাকটাই কিন্তু আমি কেটে নিব। আরোহী ভীতু হলো, দ্রুত নিজের নাকটা সরিয়ে নিল তূর্ণের সম্মুখ থেকে। এই পুরুষ যা ভয়ঙ্কর, তার নাকটা না কেটে দিতেও পারে। তারপরে সে গন্ধ শুকাবে কি দিয়ে? এই পৃথিবীর এত ভালো ভালো খাবার, সুন্দর সুন্দর ফুল শুধু চোখ দিয়ে দেখবে, কিন্তু গন্ধ শুকতে পারবে না? কি মারাত্মক ব্যাপার স্যাপার! তার থেকে নিজের নাক নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাওয়াই ভালো। আরোহী একটু দূরে সরে গেল। পুরনো ক্রোধ আবার জেগে উঠল তূর্ণের ভিতরে। রুদ্র মুক্তি ধারণ করে বলল, তুই যে ইদানিং এসব করে বেড়াচ্ছিস, পাশের বাড়ির ছেলেদের ফেসবুকে পোস্ট করে আই লাভ ইউ বলে বেড়াচ্ছিস, এসব তোর ওই হিটলার বাপ জানে নাকি এখনও জানাসনি? থামলো তূর্ণ, পরপর আবার বলল, দাঁড়া, ডাকছি তোর হিটলার বাপকে। মেয়েকে আদরে আদরে এতটাই বাদর বানিয়েছে যে সে এখন পাশের বাড়ির ছেলেদের ধরে ধরে লাভ ইউ বলে। আতকে উঠল আরোহী। এতক্ষণ রুক্ষ কণ্ঠে কথা বলা, থাপ্পড় মারা যাই একটু মানা যায়, কিন্তু বাবাকে বলা! ভয়ে থরথর করে কেঁপে উঠল আরোহীর ছোট্ট দেহটা। বাবা মায়ের কানে কোনোভাবে এই কথা গেলে কেটে কুচি কুচি করে ফেলবে নির্ঘাত। মেয়েটা দিশাহারা হলো, তাড়াহুড়ো করে বলল, মা বাবাকে কিছু বলবেন না তরুণ ভাই। বান্ধবীদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে গিয়ে ওই পোস্টটা করেছিলাম ভাইয়া, নয়তো উঠতাম না। তূর্ণ তবুও দমল না। ওষ্ঠদায় ফাঁক করে উদ্যত হলো আরুষ শেখ এবং ইরাকে ডাকতে। আরোহী ভীত হলো আরো। কি করবে না করবে ভেবে পেল না। শেষে আর উপায় না পেয়ে হুট করে সে বসে পড়ল তূর্ণের পায়ের কাছে। দুই হাতে তার পা জড়িয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আব্বু আম্মুকে ডাকবেন না তরুণ ভাই। আমি সত্যি বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ারের পাল্লায় পড়ে ওই পোস্টটা করেছিলাম। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের বাড়ির আশেপাশে কোনো চ্যাংড়া পোলা নেই। দুই বাড়ি পরে আপনাদের বাড়ি, কিন্তু সেই বাড়িতে সব পুরুষরা তো ভীষণ ভদ্র, সভ্য, সুশীল এবং মার্জিত, যেমন আপনি। তূর্ণ চোখ ছোট ছোট করে তাকালো আরোহীর পানে। এই মেয়ের কণ্ঠে নিজের এত প্রশংসা তো জন্মের যুগেও শুনিনি। আজ একদম প্রশংসায় ফরোয়া বইছে। এইসব সে নিজেকে বাঁচানোর জন্য, তা বেশ ভালোই জানে তূর্ণ। ছেলেটা হাত বাড়িয়ে আরোহীর বাহু ধরল, টেনে দাঁড় করিয়ে বলল, কোনো চ্যাংরাপোলা থাকুক বা না থাকুক, আর বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ারের পাল্লায় পড়ে হোক বা এমনি, তুই আই লাভ ইউ লিখেছিস তো এর শাস্তি তোকে পেতেই হবে। আরোহী ডাগর ডাগর নয়নে তাকালো তূর্ণের পানে, কাচুমাচু করে প্রশ্ন করল, কি শাস্তি? বাইরে আয়, তারপর বলছি। আরোহী দ্বিরুক্তি করল। তূর্ণের প্রস্তাবকে নাকচ করে বলল, আমি কোথাও যেতে পারবো না, যা শাস্তি দেওয়ার এখানেই দিন। তাহলে আমি তোর বাবা মাকেই রাখছি। কোন ছেলেকে ফেসবুকে প্রেম নিবেদন করেছিস সে উত্তর না হয় তাদের সম্মুখেই দিস। আরোহী আতঙ্কিত হলো, তাড়াহুড়ো করে পা বাড়ালো বাহিরের দিকে। মেকি হেসে বলল, কে বলেছে আমি যেতে পারবো না? এই যে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তূর্ণ ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, তারপর নিজেও বেরিয়ে এলো আরোহীর পিছু পিছু। মেয়েটা সম্পূর্ণভাবে বাহিরে বেরোতেই তূর্ণ আদেশ দিয়ে বলল, কান ধর। আরোহী চমকালো। এখন কিনা তাকে রাস্তায় দাঁড়িয়ে কান ধরতে হবে? হতে পারে এটা রাত, আশেপাশে কেউ নেই, কিংবা কেউ তাকে কান ধরে থাকতে দেখবে না। তবু আত্মসম্মানের একটা ব্যাপার আছে। মেয়েটা এবার ইন্টার দ্বিতীয় বৎসরে পড়ছে, কিছুদিন পর এইচএসসি দিবে। যথেষ্ট বড় মেয়ে সে। সে কিছুতেই এই পুরুষের সম্মুখে কান ধরবে না। আরোহী তূর্ণের এই শাস্তি নিতে অস্বীকার করলো, নিচু কণ্ঠে বলল, অন্য শাস্তি দিন তরুণ ভাই, আমি কান ধরতে পারবো না। তূর্ণ চোখ ঘুরিয়ে আশেপাশে কিছু খুঁজলো, অতঃপর রাস্তার পাশ থেকে একটা মোটা লাঠি তুলে এনে বলল, কান ধরবি নাকি এই লাঠি দিয়ে পিটিয়ে তোর পাশের বাড়ির চ্যাংরাপোলা বের করব? আর তোর বাবা মাকে তো অবশ্যই পুরো ঘটনা বলে যাব। লাঠির পানে তাকিয়ে ঢোক গিলল আরোহী। এই লাঠির একটা বাড়ি খেলে হাসপাতালের বিছানা ছাড়া আর কোনো উপায় নেই। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে
যে সে জীবনে কত বড় ভুল করেছে তা সে বেশ ভালোই বুঝতে পারছে। মেয়েটা মনে মনে প্রতিজ্ঞা করলো, এই জীবনে আর যাই হোক না কেন, আমি আর কোনোদিন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো না। এই খেলার মতো ভয়ঙ্কর এবং আতঙ্কের খেলা বোধহয় এই পৃথিবীতে আর দুটো নেই। আরোহীর ভাবনার মধ্যে তাকে ধমকে উঠল তূর্ণ। হাতের লাঠিটা ঘোরাতে ঘোরাতে বলল, কান ধরবেই নাকি এটা দিয়ে লাগিয়ে দিব 2 ঘা। কেঁপে উঠল বেচারি, দ্রুত কানে হাত দিল। তুতলিয়ে জবাব দিল, এই তো ধরেছি কান। তূর্ণ হাতের মোটা লাঠিটা দিয়ে 2বার চক্কর কাটলো আরোহীর চারপাশে, অতঃপর বলল, এখন মুখে বল, আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনো দিন আমি আই লাভ ইউ বলবো না। আরোহী মিনমিনিয়ে কণ্ঠে উচ্চারণ করলো। আমার স্বামী ব্যতীত কাউকে। সাথে সাথে আবারও ধমকে উঠল তূর্ণ, রুক্ষ কণ্ঠে বলল, মিনমিন করে কি বলছিস? জোরে বল বেয়াদব। তূর্ণের ধমকে কিঞ্চিত কেঁপে উঠল আরোহীর ছোট্ট কায়া। তৎক্ষণাৎ গলা বাড়িয়ে বইয়ের পড়া মুখস্থের ন্যায় আওড়ালো, আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনোদিন আমি লাভ ইউ বলবো না। আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনোদিন আমি লাভ ইউ বলবো না। ওষ্ঠে শুষ্ক হাসি রেখা ধরা দিল তূর্ণের। তবে আরোহী তার পানে তাকাতেই সে হাসি গিলে ফেলল দ্রুততার সাথে। পূর্বের ন্যায় মুখশ্রীতে থমথমে ভাব ধারণ করে বলল, কি সমস্যা? তোকে থামতে বলেছি আমি, তাহলে থামলি কেন? আর কতক্ষণ এভাবে থাকতে হবে তূর্ণ ভাই? আমার যে ভীষণ পায়ে ব্যথা করছে। তূর্ণ কপালে ভাঁজ ফেলল, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, একদম বাপের মতো হয়েছিস। আমার বাবা যে তোর বাপকে কথায় কথায় মীর জাফরের বংশধর বলে, আজ তার সত্যতা পেলাম। কান ধরে দাঁড়াতে বলেছি 5 মিনিটও হলো না, এর মধ্যে পা ব্যথা নামক মিথ্যা অজুহাত দিয়ে বাঁচতে চাইছিস? মীর জাফরের ন্যায় আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার পায়তারা করেছিস? তবে বলে রাখি, আমি তোর মতো কুচুকরি নারীর কথা বিশ্বাসই করি না, আর তো করবি বিশ্বাসঘাতকতা। চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক বেয়াদব মহিলা। আরোহী শুনল তূর্ণের কণ্ঠ নিঃসৃত প্রতিটি বাক্য। 2 হাত ধরা কান ধরে রেখেই প্রতিবাদী কণ্ঠে বলল, আমি মোটেই মহিলা নই তূর্ণ ভাই। আমার বয়স 17 বছর। বাংলাদেশের আইন অনুযায়ী আমি এখনো শিশু। তূর্ণ ওষ্ঠ বাঁকালো, ভেঙচি কেটে বলল, হ্যাঁ, তুই তো শিশুই, একদম বাচ্চা। এখনো বিছানায় মুতিস, তাই না? তা একা একা বুঝি বিছানা নষ্ট করা হচ্ছিল না, তাই নাগর খুঁজতে বের হয়েছিলি? আরোহী নাক মুখ কুঁচকালো, কি বিশ্রী কথাবার্তা! বিছানায় মতিস মানে কি? বড় ভাই হয়েছে বলে কি যা খুশি বলবে? তার কি কোনো মান সম্মান নেই নাকি? আরোহী আর চোখে তাকালো তূর্ণের পানে, কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না তূর্ণ ভাই। আমি মোটেও বিছানায় সব করি না। মেয়েটার পা থেকে মাথা অব্দি চোখ বুলালো একবার, ঠোঁট কামড়ে বলল, বিছানায় মোতা ছেড়ে দিয়েছিস? তাহলে তো তোকে এখন বিয়ে দেওয়া দরকার। পাড়ার মোড়ের কুদ্দুস বয়াতির সাথে তোকে মানাবে বেশ। এমনিও লোকটা বহু বছর নিঃসঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তোর সাথে বিয়ে হলে তার জীবনের নিঃসঙ্গতা ঘুচবে একটু হলেও। আবার মাঝে মাঝে সে তার কোকিলের ন্যায় মিষ্টি সুরে তোকে গান শোনাবে। থামলো তূর্ণ, একটু ভেবে কণ্ঠ বাড়িয়ে কান ধরল, এই গিরি 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 কে জানি কইল দক্ষিণ বাড়ির খালা আর উত্তর বাড়ির খালা, আরে তাড়াতাড়ি উঠা পালা, তাড়াতাড়ি উঠা পালা। তূর্ণের পুরুষালী কণ্ঠে ধারণ করা গিরি 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 গিরি, এই 4টা শব্দের দাপটে লাফিয়ে উঠল আরোহী। বুক ধরপড় করে উঠল তৎক্ষণাৎ। এই আবার কেমন ভয়াবহ আতঙ্কের গান! এর রাতের আধারে চারদিকে শুনশান নীরবতায় আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করিয়ে দিত আরোহী। মেয়েটা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, সাথে সাথে তার চোখের সম্মুখে ভেসে উঠল পাড়ার মোড়ে কুদ্দুস বয়াতি চেহারাটা। লোকটা একটু পাগলা পাগলা ফকির ধাসের, শরীরে তার সর্বদা জোড়া তালি দেওয়া একখানা জুব্বার ন্যায় পোশাক থাকে। মাথার চুলগুলো বেশ অনেক দিন ধরে অযত্নে অবহেলায় লম্বা হয়ে জট বেঁধে গেছে। দাড়ি গোপেরও তেমনই অবস্থা। তবে লোকটার গানের গলা বেশ সুন্দর। রাস্তায় ধারে একদিন গান গাইছিল, তা শুনেই আরোহী বলেছিল, বাহ, লোকটা পাগলাতে ধাঁচের হলেও বেশ সুন্দর গান গায় তো। ব্যাস ওই বাক্যটাই যেন তার গলায় ফাঁস হয়ে ধরনীর বক্ষে পদার্পণ করলো। কথাটা কিভাবে যেন তূর্ণের কণ্ঠে পৌঁছালো। আর তারপর থেকে এখন পর্যন্ত এই পুরুষ ওই কুদ্দুস বয়াতির নাম নিয়ে জ্বালিয়ে মারল তাকে। বিরক্তিতে কপাল কুঁচকালো আরোহী, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল,
এখন ছেড়ে দিন তূর্ণ ভাই, অনেক রাত হয়েছে। আমি ঘরে যাই, ঘুম পাচ্ছে ভীষণ। আমার ঘুমে আগুন লাগিয়ে তুই ঘুমাবি? তা তো আমি বেঁচে থাকতে হতে দিব না। আরোহী অবাক হলো। কি মিথ্যাবাদী লোক! সে কখন তূর্ণের ঘুমে আগুন লাগালো? আশ্চর্য! মেয়েটা পলক ঝাপটালো, হতবাক কণ্ঠে বলল, আমি আবার কখন আপনার ঘুমে আগুন লাগালাম? উল্টো আপনি আমার ঘুমে আগুন লাগিয়ে ধরে বেঁধে এখানে এনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছেন। চুপ বেয়াদব! বড়দের মুখে মুখে আবার কথা বলছিস? চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক, নয়তো এখনই তোর বাবা মাকে ডাকবো, আর সাথে তো এই মোটা লাঠি আছে। তূর্ণের ফের ধমকে চুপসে গেল আরোহী। আর কোনো বাক্য ব্যয় সাহস করলো না মেয়েটা। চুপচাপ দাঁড়িয়ে রইল কান ধরে। একটু একটু করে সময় করালো। চারদিকে জনমানবহীন নীরব রাস্তায় দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র দুই নরনারী। একজন নিজেকে নিশ্চুপিতায় জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে মাথা নুইয়ে, আর অন্যজন তার পানি তাকিয়ে রয়েছে, চোখে মুখে একরাশ মুগ্ধতা ফুটিয়ে। তূর্ণ আরো কিছুটা সময় নিয়ে তাকিয়ে রইল আরোহীর পানে। অতঃপর পাক্কা 30 মিনিটের সমাপ্তি ঘটিয়ে বলল, এখন ঘরে যা। আরোহী উৎফুল্ল হলো। এতক্ষণে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, অবশেষে তার শাস্তির পাট চুকেছে। দ্রুততার সাথে কান ছাড়ল মেয়েটা। লাফিয়ে লাফিয়ে পা বাড়ালো গৃহের পানে। তবে দরজার নিকটে গিয়ে থমকে দাঁড়ালো সে। আবারও ফিরে তাকালো পিছনে। তূর্ণ কপাল কুঁচকালো, গম্ভীর সুরে প্রশ্ন করলো, আবার কি? আপনি সত্যি বাবা মাকে কিছু বলবেন না তো? আরোহীর চোখ মুখে উৎকণ্ঠা। আড়ালে হাসল তূর্ণ, তবে মুখশ্রীতে গাম্ভীর্যতা এঁটে রেখেই ছোট করে জবাব দিল, না। সত্যি করে বলুন, একদম তিন সত্যি। তূর্ণ বিরক্ত হলো, ধমকে বলল, তুই গেলি নাকি এখনই ডাকবো তোর মা বাপকে? আরোহী আর দাঁড়ালো না এক মুহূর্তেও। ঝড়ের গতিতে সে ঢুকলো গৃহের ভিতরে। বলা তো যায় না, সত্যি সত্যি যদি এই লোক আবার তার বাবা মাকে ডেকে বসে, তবে আর আজ বাঁচতে হবে না। আরোহীকে ছুটতে দেখে এবার প্রকাশ্যে ওষ্ঠ প্রসারিত করলো তূর্ণ। মেয়েটা যতক্ষণ না দরজা আটকালো ততক্ষণ চেয়ে রইল ওভাবে। দরজা আটকাতে হাতের লাঠিটা ছুঁড়ে ফেললো অদূরে। অতঃপর নিজেও পা বাড়ালো বাড়ির পানে। সকালের সূর্যটা উজ্জ্বল হতে শুরু করেছে ধীরে ধীরে। চারিদিকটাতে ব্যস্ততাও বাড়তে শুরু করেছে একটু একটু করে। আরোহী এখনো হেলোমেলো হয়ে পড়ে রয়েছে বিছানায়। গভীর ঘুমে আচ্ছন্ন সে। এমন সুন্দর সুখকর ঘুমের মধ্যে হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ কর্ণে পৌঁছালো মেয়েটার। এই যেন সে আওয়াজ নয়, মনে হচ্ছে যেন দরজাটা ভেঙে যাবে এক্ষুনি। সম্ভবত কোনো ভারী বস্তু ধারা কেউ দরজায় আঘাত হানছে লাগাতার। আরোহী ধরপড়িয়ে উঠে বসলো বিছানায়। আকস্মিক ঘুম ভাঙায় গা হাত পা কাঁপছে থরথর, মস্তিষ্কটা নিষ্ক্রিয় এই মুহূর্তে। একটু সময় নিয়ে পুরোপুরি ঠিক হল আরোহী। একটু আগে কি ঘটেছে তা তার সচল মস্তিষ্ক ধারণ করতে মেয়েটা ক্ষেপে উঠল। এই কর্মকার ধরতে সময় লাগলো না একটুও। ভেবেছিল আজ শুক্রবার একটু বেশি ঘুমাবে। গতকাল রাতে এমনি তূর্ণ এসে জ্বালিয়ে গেছে, তবে সেই স্বাদ আর পূর্ণ হলো কই। একটা ঘরের শত্রু বিভীষণ আছে না, সেই তো জ্বালিয়ে খেলো। আরোহী রেগে মেগে বিছানা ছাড়লো। তেড়ে গিয়ে দরজা খুলতেই চোখের সামনে দৃশ্যমান হলো তার একমাত্র আদরের ছোট ভাই আয়ুষ। এবার 8ম শ্রেণীতে লেখাপড়া করছে সে। ছেলেটার হাতে একটা কাঠের চেয়ার। এই চেয়ার ধারায় নিশ্চয়ই এতক্ষণ দরজায় আঘাত করছিল। আরোহীর মেজাজের পারদ বাড়ল থপথপ করে। চেঁচিয়ে উঠে বলল, হতচ্ছাড়া বদমাইশ, ঘরের শত্রু বিভীষণ একটা! এভাবে দরজা ধাক্কাচ্ছিলি কেন? আমি কি মরেছিলাম? বোনের এত হাঁকটা কিছুতেই গায়ে মাখল না আয়ুষ, বরং সাবলীল কণ্ঠে বলল, যে কুম্ভকর্ণের মতো ঘুম তোর! প্রথমে তো আস্তে ধীরেই ডাকছিলাম, উঠছিলি না, তাই তৃণভয়ের বুদ্ধিতে এই পন্থাই অবলম্বন করতে হলো। তূর্ণ তূর্ণ আর তূর্ণ। জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল ওই লোকটা। রাতে জ্বালিয়ে হয়নি, এখন সকালেও জ্বালানো শুরু করেছে। আরোহী দাঁতে দাঁত চাপলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, এসেছে তূর্ণের চালা। আমার চোখের সম্মুখ থেকে দূর হ বদমাইশ। কথাটা বলতে বলতে রেগে মেগে দরজাটা আটকে দিল মেয়েটা। ব্যস্ত হলো আয়ুষ। দরজায় আবার করাঘাত করে বলল, আরে আরে, দরজা আটকাচ্ছিস কেন? পুরো কথাটা তো শুনবি। তৃণভয়ের মা মানে আমাদের বড় মামি আমাদের দাওয়াত করেছে।
যেতে বলেছে ও বাড়ি। তূর্ণদের বাড়িতে যাবে কেন? কপালে যতটুকু শনি চড়ানো বাকি আছে সেটুকু চড়াতে। ও বাড়িতে গেলেই তো তূর্ণ আবার তার পেছনে লাগবে, তারপর পুরো দিনটাই মাটি। ভেতর থেকে চেঁচিয়ে উঠল আরোহী, ঝাঁঝালো কণ্ঠেই বলল। কোথাও যাব না আমি, ওই বদমাইশ তরুণের বাড়িতে তো নাই। আরোহী ফোঁস করতে করতে আবার বিছানায় গা এলিয়ে দিল। তূর্ণের বাবা তুর্য চৌধুরীর সম্পর্কে আরোহীর মা ইরার চাচাতো ভাই, অর্থাৎ তার চাচাতো মামা। তবে তাদের দুই পরিবারের মধ্যে সম্পর্ক বেশ উন্নত। একদিকে চাচাতো ভাই বোনের সম্পর্ক, তার উপরে আরোহীর মা ইরা আর তূর্ণের মা পৃথা বান্ধবী। আবার ওদিকে আরুষ এবং তুর্য ভাই ভাই। তূর্ণদের বাড়ির পাশেই ইরার আপন ভাই, অর্থাৎ আরোহীর আপন মামা ইমন চৌধুরীর বাড়ি। সে বাড়িতেও তাদের অহরহ যাতায়াত, তবুও যেন সাক্ষ্যতা তুর্যদের বাড়ির সাথেই বেশি। আরোহী নিজের ক্রোধ নিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুমের গভীরতা একটু বাড়তে বালিশের পাশে থাকা তার ছোট মোটো ফোনটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। মেয়েটা বিরক্ত হলো, এখন আবার কে? তার শান্তি কি এই পৃথিবীর কারো সহ্য হয় না? আরোহী কলটা ধরল না। কানের উপরে একটা বালিশ চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করলো আবারও, কিন্তু এই কল যে থামার কোনো নামগন্ধ নিচ্ছে না। একের পর এক দিয়েই যাচ্ছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকালো মেয়েটা। হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মুঠোফোনটা হাতে নিল। নাম্বার ততটা ভালোভাবে খেয়াল না করে রিসিভ করে কানের কাছে ধরল মুঠোফোনটা। ঘুম জড়ানো কণ্ঠে বলল। ওপাশ থেকে জবাব এলো না কোনো, শুধু ভারী নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে ক্ষণে ক্ষণে। আরোহী ভ্রু কুঁচকালো, তিরিক্ষি মেজাজে বলল। সমস্যা কি? কল দিয়ে চুপ করে আছেন কেন? মোবাইলে টাকা কি বেশি হয়ে গেছে নাকি? থামলো আরোহী, সাথে সাথে ওপাশ থেকে গুরু গম্ভীর কণ্ঠে জবাব এলো। তুই নাকি আমাকে বদমাইশ বলেছিস? আরোহী থতমত খেয়ে গেল। পরক্ষণে চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। এইটুকু সময়ে এই কথাও তূর্ণের কর্ণে পাচার করে দেওয়া হয়ে গেছে। এটা তার ভাই নাকি শত্রু? তবে তাকে এই মুহূর্তে ভয় পেলে চলবে না। তূর্ণ কে, হ্যাঁ, যে তাকে ভয় পেতে হবে? ভয় পেলেই লোকটা মাথায় চড়ে বসবে। কাল কেমন ঠাস ঠাস দুটো থাপ্পড় মেরে গেল, গাল দুটো এখনো যেন অবশ হয়ে আছে। মনের মধ্যে সাহস সঞ্চার করলো আরোহী, জিহ্বা ধারা ওষ্ঠ ভিজিয়ে বলল। বদমাইশকে বদমাইশ বলবো না তো ভালো বলবো নাকি? তূর্ণ কপালে ভাঁজ ফেললো, রুক্ষ কণ্ঠেই বলল। কি বললি? আবার বলতো। বদমাইশ বলেছি, বদমাইশ। কথাটা বলে আরোহী একটা ছোট শ্বাসও ফেলতে পারল না বোধ হয়। তার আগেই কলটা কেটে গেল ওপাশ থেকে। অবাক হলো মেয়েটা। এক চোট ঝগড়া করার আগে তো কল কাটার ছেলে তূর্ণ নয়, সেখানে এত বড় একটা শব্দ বদমাইশ বলেছে, তবুও কল কেটে দিয়েছে। আশ্চর্য তো। আরোহী আর তেমন ভাবলো না বিষয়টা নিয়ে। কেটেছে বেশ ভালোই হয়েছে, নয়তো এই সকাল সকাল আবার একটা তর্ক বিতর্কে জড়াতে হতো। মেয়েটা হাতের মোবাইলটা বিছানার পাশে রেখে আবারও চোখ বন্ধ করে নিল। যদিও এখন আর ঘুম আসবে না, তবে কিছুক্ষণ মটকা মেরে পড়ে থেকে যত রাজ্যের আজগবি চিন্তা ভাবনা তো করা যাবে। কিছু মুহূর্তেও গড়ালো না। এরই মধ্যে আরোহীর কক্ষের বন্ধ দরজায় শব্দ হলো। ধূপ ধাপ। ধরপড়িয়ে উঠে বসলো মেয়েটা, চোখ বড় বড় করে তাকালো দরজার পানে। এইক্ষণে আবার কে এলো? আর এইভাবে দরজাতেই বা আঘাত হানছে কেন? আয়ুষ নয় তো? তখন দু চার বাক্য শুধিয়ে ছেলেটাকে ভাগিয়ে দিয়েছিল, এখন আবার এসেছে নিশ্চয়ই তাকে বিরক্ত করতে। কপাল কুঁচকালো আরোহী। এই যন্ত্রণায় এই গৃহে যে তার বসবাস দায়ী হয়ে পড়েছে। তবে দরজায় পড়া আঘাত যে থামার নয়, মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে এক্ষুনি। মেয়েটা দ্রুত নেমে দাঁড়ালো বিছানা থেকে, ওড়নাটা ভালোভাবে শরীরে জড়িয়ে যত্ত তত্ত্ব পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলল। অমনি আটকে উঠল সে। এই কি, এ তো আয়াস নয়, এ তো তূর্ণ। আরোহী স্মরণে এলো একটু আগে তূর্ণের সাথে ফোনালাপের কথা। ভীত হলো তার হৃদয়। ঢোক গিলে আবারও দরজাটা আটকে দিতে উদ্যত হলে এক হাত তুলে আটকে দিল তূর্ণ। কি দানবীয় শক্তি এই পুরুষের শরীরে! তবুও আরোহী তার প্রচেষ্টা চালালো। কিছুটা সময় নিয়ে চেষ্টা করলো দরজাটা বন্ধ করে দিতে, কিন্তু পারল না। তূর্ণ তার এক হস্তধারায় পরাস্ত করে দিল ছোট মেয়েটাকে। শক্ত হাতে ধাক্কা মেরে দরজা ঠেলে ঢুকে পড়ল ভিতরে। এগিয়ে গিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে বিছানায় বসে শুধালো। ফোনে যেন কি বলেছিলি? আমি যেন কি?
আরোহী এলোমেলো দৃষ্টি ফেলল, পরপর ফাঁকা ঢোক গিলে জবাব দিল, কই কিছু না তো, একদম কিছু না। একটু আগে না তুই আমাকে বদমাইশ বলেছিলি, এর মধ্যে ভুলে গেলি? কই কখন কিভাবে? আমি আপনাকে বদমাইশ বলবো কেন? আমি তো আরো সবসময় বলি আপনি ভীষণ সৎ, আদর্শবান, সুশীল এবং ভদ্র পুরুষ। কি মিথ্যা কি মিথ্যা! এই মেয়ে তো খাড়ার উপরে মিথ্যা বলছে। তূর্ণ বিছনা ছাড়ল, আরোহীর মুখোমুখি দাঁড়িয়ে বলল, এত মিথ্যা কিভাবে বলছিস? তোর বুক কাঁপছে না? মামনি যে হাই হাই করে বলেছিল মেয়েটা আমার বিগড়ে যাচ্ছে, আজ তো দেখছি সত্যিই তুই বিগড়ে যাচ্ছিস। আরোহী আমতা আমতা করল। এই ক্ষণে নিজেকে বাঁচাতে সে আরো তর্কে জড়ালো, কণ্ঠে ধ্বনি তুলে বলল, প্রমাণ কি যে আমি মিথ্যা বলছি? তূর্ণ হতবাক হয়ে পড়ল। প্রথমে তাকে বদমাইশ বলল, তারপর মিথ্যা বলল, এখন আবার প্রমাণ চাইছে। মেয়েটা তো ইদানিং ধুরন্ধর হয়ে যাচ্ছে বেশ। না, একে এবার একটা শাস্তি না দিলেই নয়, নয়তো পরে দেখা যাবে এতদিন আদর সোহাগে লালন করা গরু গোয়াল শূন্য করে অন্যত্ব ছুটতে চাইছে। তূর্ণ একবার শুরু দৃষ্টিতে তাকালো আরোহীর পানে, অতপর পকেটে হাতে নিজের ব্যক্তিগত মুঠোফোনটা হাতে তুলে নিল। তাতে একটু আগে আরোহী আর তার কল রেকর্ডটা চালিয়ে দিল উচ্চ শব্দে। সেখানে বেশ স্পষ্টভাবে শোনা যাচ্ছে আরোহী তূর্ণকে বদমাইশ বলেছে। বিস্মিত হলো মেয়েটা। এই ছিল এই পাজি লোকের মনে। শেষে কিনা মিথ্যা বলেও বাঁচতে পারলো না। কে বলেছিল একে কল রেকর্ড চালু করে রাখতে? না না, পরিবেশ বেশ গরম। এখন এই স্থান থেকে পালানোই উত্তম কর্ম। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে নিজের পালানোর পথ খুঁজল আরোহী। অতপর ছুটে পালাতে চাইল দরজার বাহিরে, তবে তার হলো না। মেয়েটা দৌড় শুরু করতেই পেছন থেকে খপ করে তার হাতটা টেনে ধরল তূর্ণ। বাঁকা হেসে বলল, এবার কোথায় পালাবি তুই? আমাকে বদমাইশ বলা? এবার তোকে দেখাচ্ছি মজা। আমি আর কখনো আপনাকে বদমাইশ বলবো না তরুণ ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আরোহী হাত মোচড়ালো, কাঁদো কাঁদো হয়ে বলল উক্ত কথাগুলো। তবুও তূর্ণ ছাড়ল না তার হাত। সকালে বাসি মুখে হাত টেনে নিয়ে বেরোলো কক্ষের বাহিরে। আরোহী নিজেকে মুক্ত করার আরো চেষ্টা চালালো, ব্যস্ত হয়ে বলল, আমি এখনো হাত মুখ ধুইনি তরুণ ভাই, ঘুম থেকে উঠে চুলটাকেও এখনো অবধি চিরুনি করিনি। রাস্তার মানুষ দেখলে কি বলবে, মামা মামিই বা কি বলবে? আমি বরং হাত মুখ ধুয়ে একটু তৈরি হয়ে নিই, তারপর আপনাদের বাড়িতে যাব। নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছিস না যে তোকে তৈরি হয়ে যেতে হবে। এভাবেই চল, আমাদের বাড়িতে গিয়ে ফ্রেশ হবি। তূর্ণের কাট কাট কণ্ঠস্বর। মেয়েটাকে সে টেনে নিয়ে এলো সিঁড়ি থেকে। নিচে নামতেই সম্মুখে পড়ল ইরা। তূর্ণকে দেখেই যেন আনন্দে গদগদ হয়ে পড়লেন তিনি। এক গাল হেসে বললেন, আরে তূর্ণ বাবা যে কখন এলে? তূর্ণ একবার ঘাড় বাঁকিয়ে তাকালো আরোহীর পানে, অতঃপর আবার ইরার পানে তাকিয়ে বেশ হাসি মুখেই বলল, এই তো একটু আগেই এসেছি মামনি, আর এসেই তোমার এই বলদি মেয়েটাকে টেনে হিচড়ে রুম থেকে বের করে আনতে হলো। মা যেতে বলেছে ওকে, আর ওর কত বড় সাহস একবার ভেবে দেখো। মায়ের আদেশকে উপেক্ষা করে ঘরের দ্বার দিয়ে বসেছিল। ইরা একরাশ বিরক্তি নিয়ে তাকালেন আরোহীর পানে। মেয়েকে এত বলে, এত বকে, তবু আদব কায়দা শিখাতে পারলেন না বোধ হয়। পৃথা গুরুজন, সে দেখেছে অবশ্যই সে ডাককে গ্রহণ করা তার মেয়ের কর্তব্য। তা না গুরুজনের ডাককে উপেক্ষা করে দরজায় খিল বসিয়েছিল বাদুর মেয়েটা। ইরার চোখ মুখ কিঞ্চিত রুক্ষ হলো, থমথমে কণ্ঠে বললেন, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। গুরুদের কথাও অমান্য করতে শিখছো আজকাল। এই শিক্ষাই কি আমি তোমাকে দিয়েছিলাম? মা তুমি। কণ্ঠে তোলা বাক্যে সমাপ্তি ঘটার আগে আরোহীকে থামিয়ে দিলেন ইরা। আদেশের সুরে বললেন, যাও গিয়ে দেখো তোমার বড় মামি ডেকেছে কেন। আর ফের গুরুজনদের কথা উপেক্ষা করার চেষ্টা করলে একদম চাপকে সিধে করে দিব বলে দিলাম। আরোহী হতাশ হলো, বুঝলো এখানে কিছু বলে কোনো লাভ নেই। এও তূর্ণের পক্ষে, অবশ্য পক্ষে থাকবে নাই বা কেন? ইরার ভাইয়ের ছেলে তো তূর্ণ, একই বংশের রক্ত বইছে দুজনের শরীরে। এই বাড়িতে আরোহীর ভাই শত্রু, মা শত্রু, শুধু একটু ভালো আছে তার বাবা। সেই বাবাটা যে এই মুহূর্তে কোথায় গেল? মেয়েটা গলা উঁচিয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করে খুঁজল বাবাকে, কিন্তু কোথাও দেখা পেল না তার। নিশ্চয়ই শুক্রবার সকালে উঠে বাজারে চলে গিয়েছেন। হতাশ হলো আরোহী। আর কি করার, তার কপালটাই খারাপ। এখন না চাইতো এই বদমাইশ তূর্ণের সাথেই যেতে হবে।
কেউ তাকে বাঁচাতে আসবে না, কেউ না। ও বাড়িতে নিয়ে গিয়ে আবার কি করবে কে জানে। চারদিকে শুধু হতাশার হতাশা, চারদিকে ব্যস্ততা বেড়েছে। বৃক্ষহীন শহরে বুকটার সূর্যের আলো উজ্জ্বল হয়ে উঠেছে অনেকটা। চৌধুরী বাড়ির সদর দরজা গলিয়ে আরোহীর হাত ধরে তূর্ণ ভিতরে প্রবেশ করতেই তাদের পানে ছুটে এলো ছোট অনয়। এ বাড়ির ছোট ছেলে, অর্থাৎ তূর্ণের ছোট কাকা তারেকের ছেলে এই অনয়। বয়স আর কতই বা হবে, বড়জোর 4 কিংবা 4.5 বছর। এখন অবধি সব বুঝ ক্ষমতা তার, না হলেও পাকা পাকা কথায় কথায় প্রশ্ন করার পারদর্শী হয়ে উঠেছে সে। অনয় ছুটে এসেই পথ আগলে দাঁড়ালো তূর্ণ এবং আরোহীর। হৃদয়ে কিঞ্চিত ভাস ফেলে শুধালো, আলোপি, তোমাকে এমন পাগলির মতো দেখাচ্ছে কেন? আরোহী হতাশ হলো। শেষে কিনা তাকে দর্শনের ছোট অনয় পাগলির সাথে তুলনা দিচ্ছে। অবশ্য দিবে নাই বা কেন, যেভাবে ঘুম থেকে তুলে গরুর নিয়ে টেনে হিসড়ে নিয়ে এলো তূর্ণ, তাকে দেখে তো পাগলি নিয়েই মনে হবে। রাস্তার লোকেরাও নিশ্চয় তাকে দেখে এমনটাই ভেবেছে। এই লোকের অত্যাচারে এতদিন নিজ গৃহে কোনো মান সম্মান ছিল না আরোহীর। এখন দেখা যাচ্ছে গৃহের বাহিরেও থাকবে না। মেয়েটার হৃদয়ে যেন তূর্ণের প্রতি ক্রোধ নড়ে চড়ে উঠল। রুক্ষ দৃষ্টিতে সে তাকালো তূর্ণের পানে। তূর্ণ ভীষণ সাবলীলভাবে উপেক্ষা করলো সেই দৃষ্টি। অনয়ের পানে তাকিয়ে শুধালো, কেন তোর আলোপিকে আজ আলোর মতো লাগছে না আর? অনয় তার ছোট ছোট চোখ ধারা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলো আরোহীকে। অতঃপর বেশ বিচক্ষণতার সাথে জবাব দিল, না, আজ আর আলোর মতো লাগছে না। দিদুন আমাদের বাড়ির ওই পাশে কি যেন একটা গাছ লাগিয়েছে না, ওইটার মতো লাগছে। অনয় ছোট বয়সের সব কথা সুন্দর সাবলীলভাবে উচ্চারণ করতে পারলেও তার ট এবং তয়ে দুটো অক্ষর উচ্চারণে বেজার সমস্যা। আরোহী কপাল কুঁচকালো। এরা দুই ভাই মিলে আবার কোন সবজির সাথে তাকে মিলানোর চেষ্টা চালাচ্ছে। অনয় ছোট, তার কণ্ঠে আরোহী আপ্পি দুটো শব্দ উচ্চারণ করতে না পেরে সে তাকে আলোপি বলেই ডাকে। যদিও মেয়েটার মনে হয় আলোপির তুলনায় আরোহী আপ্পি এটা সহজ, কোনো যুক্তবর্ণ নেই। বারবার অনয়কে এই ব্যাপারে বলার পরেও সে আলোপিতেই অভ্যস্ত হয়ে উঠেছে। আর সেই আলোপি আলো থেকে তূর্ণ বানিয়েছে আলু। এতদিন তো এই দুই ভাই মিলে আলু আলু করে তার জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল, কিন্তু এখন আবার নতুন কোন সবজির সাথে তাকে জড়াতে চাইছে। আরোহী কপাল কুঁচকে রেখে অনয়কে প্রশ্ন করলো। তুই কোনটার কথা বলছিস? অনয় গালে হাত দিল, ভাবুক ভঙ্গিতে বলল, ওই যে বাড়ির ওপাশে দিদুন লাগিয়েছে, লম্বা, চারপাশে পাতা দিয়ে ঢাকা, মাথায় আবার পাগলির মতো চুল আছে, একদম ঠিক তোমার মতো। অনয়ের বর্ণনায় চিন্তায় পড়ে গেল তূর্ণ এবং আরোহী। কি এমন হতে পারে যেটা লম্বা, চারপাশ পাতা দিয়ে ঢাকা, আবার মাথায় চুলের মতো? তূর্ণের দাদি এবং তাহমিনা বেগম বাড়ির আশেপাশে তো বেশ অনেক গাছই লাগিয়েছেন। বৃদ্ধ বয়সে অবসর সময়ে এই করেই তার সময় কেটে যায়। এর মধ্যে কোন গাছটা? ভাবতে ভাবতে তূর্ণ হুট করেই বলল, ভুট্টা? তুই কি ভুট্টার কথা বলছিস নয়? অনয়ের চোখ মুখ চকচক করে উঠল, মাথা ঝাঁকিয়ে তৎক্ষণাৎ জবাব দিল। হ্যাঁ হ্যাঁ, ভুট্টা ভুট্টা। তূর্ণের ওষ্ঠ প্রসারিত হলো। অনয়ের মাথায় হাত দিয়ে তার চুলগুলো এলোমেলো করে বলল, বাহ, বেশ ভালো বর্ণনা দিলি তো ভুট্টার। নির্ঘাত তুই একদিন ভুট্টা বিজ্ঞানী হবি। অনয়ের চোখে মুখে গম্ভীরতার ছাপ ফুটে উঠল রাতারাতি। তূর্ণের বক্তব্যর প্রতিবাদ করে সে বলে উঠল, না না, আমি ভুট্টা বিজ্ঞানী হব না, আমি হব দিদুনের গল্পের ভুট্টা কুমার, আর আলোপি হবে ভুট্টা কুমারী। তারপর আমার ভুট্টা কুমারীকে রাক্ষস ধরে নিয়ে যাবে। আমিও এক সাহসী ভুট্টা কুমার হয়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ভুট্টা কুমারীকে উদ্ধার করে আনবো। তূর্ণের দৃষ্টি তীক্ষ্ণ হলো। থমথমে কণ্ঠে সে বলল, এ তোর ভুট্টা কুমারী হওয়ার যোগ্যতা রাখে না। এ আপাতত আলো কুমারী ঠিক আছে। অনয়ন নাক মুখ কুঁচকালো, আঙ্গুল তুলে বলল, কিন্তু আমার আলোপি তো ভুট্টা কুমারীর মতো সুন্দর। তূর্ণ চোখ ছোট ছোট করে তাকালো অনয়নের পানে, অতঃপর বলল, তুই কি বুঝছিস সুন্দরের? আমার ভুট্টা কুমারী কে? অনয়ন বেশ ভাব নিয়ে বলল কথাটা। অবাক হলো তূর্ণ। এইটুকু ছেলের কি উত্তর? আজকালকার বাচ্চাগুলো বয়সের তুলনায় অধিক বুঝে। এরা যেন পেট থেকে পেকেই বেরিয়ে আসে। তূর্ণ মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, এসেছে আমার ভুট্টা কুমার। আরোহী, তোর ভুট্টা কুমারী হবে না,
অন্য কাউকে খুঁজে নে যা। অনয় যেন মানতে পারল না তূর্ণের কথা। গুটি গুটি পায়ে এসে সে দাঁড়ালো আরোহীর পাশে। ছোট ছোট হাতে জড়িয়ে ধরল মেয়েটার কোমর। কণ্ঠে জোর দিয়ে বলল, আলোপ্পি আমার ভুট্টা কুমারী, আর কাউকে লাগবে না। কপালে ভাঁজ ফেলল তূর্ণ। একটুখানি পুচকি ছেলে, দুনিয়ায় পা রাখতে না রাখতে তার জিনিসের দিকে নজর দেওয়া শুরু করেছে। ভাগ্যিস এই ছেলের জন্ম আরোহীরও অনেক পরে, নয়তো আরোহীকে নিয়ে নির্ঘাত তার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধটা বাঁধিয়ে দিত। অবশ্য এখনই বা কম করছে কি সে? তূর্ণ কিঞ্চিত ধমকের স্বরে অনয়কে বলল, হপ, কোথা থেকে এসেছে আমার ভুট্টা কুমার? দূরে যা, আরোহীকে আমি তোকে দিব না। ব্যাস হয়ে গেল। তূর্ণের এইটুকু ধমকে নাকের পানি চোখের পানি এক করে ফেলল অনয়। চিৎকার করে কেঁদে উঠে দৌড় লাগালো তাহমিনা বেগমের কক্ষের পানে। যেতে যেতে কণ্ঠ উছিয়ে বলল, দাদি, তূর্ণ ভাই আমাকে বকেছে, আবার ধমক দিয়েছে। তূর্ণ উষ্ট বাঁকালো, ভেঙিয়ে বলল, দাদি, তূর্ণ ভাই আমাকে বকেছে, আবার ধমক দিয়েছে। হাত পা এখনও পেটের মধ্যে, এখনই এসেছে আমার শত্রুতা করতে। যত সব আজব পাবলিকে ভর্তি বাড়িঘর। তূর্ণের এহেন বাচ্চামিদের নিয়েই আচরণে বিরক্ত হলো আরোহী। একটুখানি বাচ্চা ছেলে, তার সাথেও ঝামেলা পাকাচ্ছে এই লোক। তূর্ণের ব্যবহার নিতান্তই ছেলে মানুষই, এবং বাচ্চাদের বিরক্ত করা ব্যতীত আর কিছুই মনে হলো না আরোহীর নিকট। কপাল কুঁচকে মেয়েটা বলল, ওইটুকু ছেলের সাথেও আপনার ঝামেলা না করলে হয় না তূর্ণ ভাই। বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে আপনার? তূর্ণ ঘুরে তাকালো আরোহীর পানে, চোখ বড় বড় করে বলল, প্রথমে আমাকে বদমাইশ বললি, তারপর আমাকে মিথ্যা বললি, এখন আবার আমার বুদ্ধি নিয়ে তুই প্রশ্ন তুলছিস তুই? আরোহী বিরক্তিবোধ বাড়ালো। এক প্রকার তাকে বাসা থেকে জোর জবরদস্তি করে তুলে এনেছে লোকটা, এখানে এসে আবার ঝামেলা পাকালো অনয়ের সাথে। এখন আবার সে বলছে এক, আর এই কথা ঘুরিয়ে নিতে চাইছে আরেক দিকে। আরোহী নিজের বিরক্তবোধ নিয়ে পা বাড়ালো অন্যদিকে। অমনি পেছন থেকে খপ করে তার হাতটা ধরে ফেলল তূর্ণ। ওষ্ঠ বাঁকিয়ে বলল, কোথায় যাচ্ছিস? তোর যে আমার থেকে এখন অনেক শাস্তি পাও না। এই পর্যায়ে আরোহীর হৃদয়ে কিঞ্চিত ভীত হলো। এই শাস্তির ব্যাপারটা সে তো ভুলেই বসেছিল, এখন আবার এই লোক তাকে কি না কি শাস্তি দেয় কে জানে। আরোহী ঠকিল, ভীত স্বরে শুধালো। কি শাস্তি? তূর্ণ জবাব দিল না কোনো। মেয়েটার হাত টেনে নিয়ে গেল নিজের কক্ষের বারান্দায়। সেখানে কিছু বেলি ফুল গাছের চারা দেখিয়ে বলল, প্রথমে ফ্রেশ হবি, তারপর সুন্দর পরিপাটিভাবে বাগান থেকে মাটি এনে আমার এই বেলি ফুল গাছের চারাগুলো রোপণ করবি। থামলো তূর্ণ, দুই হাত তুলে হাই দিতে দিতে বলল, আমি এখন একটু ঘুমাবো না। গতকাল রাতে তোর যন্ত্রণায় একটু ঠিকভাবে ঘুমোতে পেরেছি, আর না আজ সকালে পেরেছি। তুই তোর কাজ শুরু কর, আমি গেলাম। তূর্ণ চলে গেল। তবে বেলি ফুলের চারা রোপণের শাস্তি পেয়ে খুশি হলো আরোহী। শাস্তি হলেও তার মনের মতো একটা কাজ পেয়েছে। পৃথিবীর বুকে বসবাসরত আমরা সবাই আলাদা আলাদা চিন্তাধারায় অধিকারী। সবার পছন্দ অপছন্দ আলাদা। এই যেমন ফুলের ক্ষেত্রে কারো পছন্দ গোলাপ, কারো পছন্দ বেলি, কেউ আবার ডেইজি পছন্দ করে, আবার কেউ টিউলিপ। সেই ক্ষেত্রে আরোহীর পছন্দ গোলাপ এবং বেলি। ছোটবেলা থেকে কেমন যেন এই ফুল দুটোর প্রতি আলাদা একটা টান অনুভব করে আরোহী। কোথাও গিয়েছে আর এই ফুল দুটো চোখে পড়েছে, কিন্তু সে এমন কখনো হয়নি। একটাকে রেখে সে কখনোই অন্যটাকে বাছাই করতে পারে না। আরোহী সর্বদাই মনে হয়। গোলাপ হলো ভালোবাসা, যা নিজের সৌন্দর্যকে ছড়িয়ে দিয়ে পুলকিত করে হৃদয়কে। আর বেলি হলো মায়া, যা নিজের সুবাস ছড়িয়ে আলোড়ন সৃষ্টি করে হৃদয়। আর সেই ফুল দুটো চারাধারায় নিজের কক্ষের বারান্দায় ভরে রেখেছে তূর্ণ। এই বাড়ির বাগানেই কিন্তু গোলাপ এবং বেলি দুটো গাছই রয়েছে। তবুও তূর্ণ যে কেন আলাদাভাবে তার কক্ষে বারান্দায় ভরে রাখে এই দুটো গাছ জানা নেই আরোহী। কিন্তু বেলির গাছগুলোতে যখন ফুল ধরে আর মৃদু বাতাসে তার সুগন্ধ ভেসে আসে এই কক্ষে, তখন পুরো কক্ষটা যেন স্বর্গীয় এক অনুভূতি অনুভব করায় মেয়েটাকে। ইচ্ছে হয় সারাদিন এই কক্ষে বসে থাকতে, তবে তূর্ণ তা কোনো কালেই হতে দেয় না। গোলাপ গাছে বা বেলি গাছে কুড়িয়ে আসলে এই কক্ষের আশেপাশে আর কাউকে আসতে দেয় না তূর্ণ, আরোহীকেও নয়। সময় গড়ালো কিছুটা, দুপুর হয়ে এসেছে। আকাশের সূর্যটা ধীরে ধীরে ধরা দিতে শুরু করেছে উজ্জ্বল হয়ে। ঘণ্টা দুয়েকের মতো ঘুমিয়ে তূর্ণের ঘুম ভাঙল মাত্রই।
একটু সময় নিয়ে সে উঠে বসলো বিছানায়। আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজল আরোহীকে। মেয়েটা কি এই কক্ষে আছে নাকি এখনো বেরিয়ে গেছে? তূর্ণ বিছানা ছেড়ে এগিয়ে গেল বারান্দার পানে। না, মেয়েটা নেই কোথাও। বেলি গাছের চারাগুলো বেশ পরিপাটিভাবে রোপণ করা, হয়তো নিজের কাজ শেষে বেরিয়ে গেছে কক্ষ থেকে। তূর্ণ আর বেশি খাটালো না, চারদিকে একবার চোখ বুলিয়ে ওয়াশরুমের পানে গেল ফ্রেশ হতে। এই প্রায় দুপুরে বাড়ির বউরা অর্থাৎ তুর্য চৌধুরীর স্ত্রী পৃথা, তৌফিক চৌধুরীর স্ত্রী ইসরাত, তারিক চৌধুরীর স্ত্রী অনন্যা তিনজনই রান্না করে। হাতে হাতে বেশ মুখরোচক খাবার তৈরিতে ব্যস্ত তারা। মাঝে মাঝে সাপ্তাহিক ছুটির দিনে গৃহে এমন মুখরোচক খাবারের আয়োজনের হিড়িক লাগায় গৃহিণীরা। তাদের কর্তারাও এই হিড়িকে খুশি বেশ। বাড়ির বউদের রান্নার ব্যস্ততার এই ক্ষণে আবার তাহমিনা বেগমের কক্ষে আড্ডা বসিয়েছে বাড়ির মেয়েরা। আড্ডায় এক পর্যায়ে হুট করে আরোহী চুল টেনে ধরলেন তাহমিনা বেগম। চুলগুলো খুলে দিয়ে বললেন, চুলে তেল দিস না কতদিন ধরে বুড়ি, চুলগুলো কেমন রুক্ষ খসখস হয়ে গেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতেই ওষ্ঠ প্রসারিত করলো তৌফিকের মেয়ে তনয়া। কেমন রসিকতা সুরে বলল, তূর্ণ ভাইয়ের যন্ত্রণার মনে হয় চুলে তেল দেওয়ার কথা ভুলেই বসেছ আরোহী। তনয়ার কথায় সায় জানিয়ে হেসে উঠল তূর্ণের ছোট বোন তুলি আর তৌফিকের আরেক মেয়ে তানিয়া। আরোহী আর তনয়া প্রায় সমবয়সী এবং এক শ্রেণীতেই পড়াশোনা তাদের। তবে তুলি আর তানিয়া আবার তাদের তুলনায় বয়সে কিছুটা ছোট। তারা দুজনেই দশম শ্রেণীতে। তাহমিনা বেগম একটু উল্টে পাল্টে দেখলেন নাতনির রুক্ষ চুলগুলো, কপাল কুঁচকে বললেন, পৃথা থেকে চুলের আয়োডিন তেলের বোতলটা নিয়ে আয় তো কেউ। মেয়েটার কি অবস্থা করেছে সুন্দর চুলগুলোর। তুলি উঠে দাঁড়ালো, বলল, আমি আনছি এক্ষুনি। আরোহী উঠে দাঁড়ালো সাথে সাথে। তুলিকে বাধা দিয়ে বলল, আমি আনছি, তোর যেতে হবে না। সাথে একটু এও দেখে আসি মামিরা আজ কি কি রান্না করছে। কথাটা বলেই পরপর খোলা চুলে দৌড়ে কক্ষে থেকে বেরিয়ে পড়ল মেয়েটা। তবে পথের মধ্যে বাঁধল বিপত্তি। বেখেয়ালি দৌড়াতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল সে মেঝেতে। হকচকিয়ে উঠল মেয়েটা, সাথে কিঞ্চিত ব্যথা পেল কোমরেও। তৎক্ষণাৎ কোমর চেপে ধরল আরোহী। চোখ তুলে সম্মুখে তাকাতেই দেখা পেল তূর্ণের। কেমন অদ্ভুত দৃষ্টিতে সে তাকিয়ে আছে। আরোহী কপাল কুঁচকাল। সব স্থানে কেন এলো? কাল রাত থেকে যেন তূর্ণ তার কপালে শনি হয়ে দাঁড়িয়েছে। এমনি যা করার তা তো করেছে, এখন ধাক্কা খেলো তাও এর সাথে। আরোহী উঠে দাঁড়ালো, বিরক্তি নিয়ে বলল, দেখে হাঁটতে পারেন না তূর্ণ ভাই, দিলেন তো আমাকে ফেলে। তূর্ণ কপাল কুঁচকালো। আরও কিছুটা সময় নিয়ে চেয়ে রইল আরোহীর পানে। অতঃপর হুট করেই বুকে হাত দিয়ে বলল, তুই এভাবে দিনই দুপুরে চুল খোলা দিয়ে পিত্তির মতো ঘুরে বেড়াচ্ছিস কেন আরোহী? আর একটু হলে তো আমি হার্ট অ্যাটাক করেই বসতাম। আরোহী কটমট করলো। এই লোক যে অভিনয় করছে তা বুঝতে বাকি নেই। একটি মানুষ কিভাবে এত অভিনয় করতে পারে তা ভেবে পায় না মেয়েটা। আরোহী আর এই মুহূর্তে এই বদ লোকের সাথে কথা বাড়াতে ইচ্ছে হলো না। কত বড় সাহসের তাকে পেতনি বলেছে! যেখানে চুল খোলা দিলে অন্যরা তাকে বলে অপসরা লাগছে, সেখানে এই বলছে পেতনি লেগেছে। বদমাইশ লোক একটা। আরোহী রাগে গজগজ করতে করতে তূর্ণের পাশ কাটালো। কিছুটা দূরে গিয়ে আবারও ফিরে তাকালো পেছনে, গলা বাড়িয়ে বলল, আমাকে পেতনি বললেন না, দেখবেন আপনার বউ একটা পেতনি হবে। তূর্ণ চোখ গরম করলো, তেরে গিয়ে বলল, কি বললি আবার বলতো? আরোহী দাঁড়ালো না আর এক মুহূর্ত। এক দৌড়ে সে চলে গেল রান্নাঘরের পানে। তূর্ণ হেসে ফেলল, মাথা চুলকে বলল, আসলেই আমার বউ একটা পেতনি হবে। সূর্যটা মাথার উপরে। বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষেরা খাবার টেবিলে খেতে বসে পড়েছে ইতিমধ্যে। টেবিলে এখন তুজ্জ, তৌফিক, তারেক, আরুশ, ইমনের দখলে। আর দৌড়ঝাঁপ করে তাদের খাবার পরিবেশন করছে পৃথা, ইসরাত, অনন্যা, ইরা এবং ইমনের স্ত্রী লাবণী। সকলের শরীরে আজ ভাঁজ ভাঙার নতুন শাড়ি জড়ানো। একটা উৎসব উৎসব ভাব ফুটিয়ে তুলতে বোধহয় এই শ্বাসকোষ। পৃথা সকলকে খাবার দিতে দিতে গিয়ে দাঁড়ালো তুজ্জের পাশে, নম্র কণ্ঠে শুধালো, আপনাকে আর এক পিস মাছ দিন। তুজ্জ চোখে ইশারা করলো। পৃথা আশেপাশে তাকালো। এত মানুষের মধ্যে লোকটা আবার কানে কানে কি বলতে চাইছে? পৃথা একটু ইতস্তত করলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, যা বলার পরে বলবেন।
তুর্য মানল না, চোখের ইশারায় তবুও নিচে ঝুঁকতে বলল। প্রীতা আশেপাশে তাকালো, অতঃপর সকলের চোখের আড়ালেই ঝুঁকলো একটু। তুর্য আশেপাশে চোখ বুলালো একবার, নিচু স্বরে বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আজ। আমি যেন এই বুড়ো বয়সে এসেও আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গেলাম প্রিয়তমা। পৃথা লজ্জা পেল, এই লোকটা আর ভালো হলো না। আগেও ঠোঁট কাটা নির্লজ্জ লাগামহীন ছিল, এখনো তাই আছে। মানুষের বয়স বাড়লে নাকি তার ভেতরে একটা ভার বাত্তিকতা চলে আসে, কিন্তু এই লোক বুড়ো হওয়ার পরও শুধরালো না। পৃথা আর চোখে একবার সবার পানে তাকিয়ে দেখলো কেউ তাদের কথা শুনেছে কিনা। না, বোধ হয় শুনেনি। সবাই নিজের ভাবে খেতে শুরু করেছে। পৃথা সোজা হয়ে দাঁড়ালো, মুখ বাঁকিয়ে নিচু স্বরে বলল, বুড়ো বয়সে ভীমরতি। তুর্য ওষ্ঠ প্রসারিত করলো, মৃদুর স্বরে গান ধরলো, চুল পাকলে এই লোক বুড়ো হয় না, আসল প্রেমের বয়স এই শুরু। তুর্যদের অর্থাৎ বাড়ির বয়োজ্যেষ্ঠদের খাবার পালা শেষ হতে বাড়ির ছোটদের পালা এলো। টেবিল দখল করে এক পাশে বসলো আরোহী, তনয়া, তুলি এবং তানিয়া, আর অন্য পাশে বসলো তুর্য, তৌফিকের ছেলে নাহিয়ান, ইমনের দুই ছেলে ইমদাদ এবং ইনান। এদের মধ্যে তুর্য সবার বড়। নাহিয়ান এবং ইমদাদ পিঠাপিঠি হলেও ইনান এবং আরোহীদের তুলনায় বড়। পৃথা সবাইকে খাবার দিতে শুরু করলো। সবাইকে দিয়ে আরোহীর প্লেটে খাবার তুলে দিতেই চোখ বড় বড় করে ফেললো তুর্য। ব্যস্ত হয়ে বলল, ওকে একটু কম দাও না মা, দিন দিন খেয়ে খেয়ে যে হারে মোটা হচ্ছে, কয়দিন পর না ফেটে যায়, তখন আবার আমাকেই ঝামেলায় পড়তে হবে। আরোহী চোখ ছোট ছোট করে তাকালো তুর্যের পানে, থমথমে কণ্ঠে শুধালো, আপনাকে ঝামেলায় পড়তে হবে কেন? তুই ফেটে গেলে তোর বাপ মা তো কেঁদে কেটে জ্ঞান হারাবেন, সাথে সাথে আয়ুষটাও ছোট, কি করতে হবে না হবে ভেবেই কুল কিনারা করতে পারবে না। এ বাড়ির সবাইও তোর শোকে কাতর হয়ে ছিটকে পড়বে, তখন বাড়ির বড় ছেলে এবং তোর একমাত্র শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাকেই শক্ত থাকতে হবে। তোর ফাটা দেহ কোলে তুলে কাঁধে তুলে ছুটতে হবে হাসপাতালের অলিতে গলিতে। কি বেহুদা চিন্তাধারা। নাক মুখ কুচকালো আরোহী, নিজের প্লেটটা টেনে খাবার মুখে তুলতে তুলতে বলল, প্রথমত আমি মোটেও মোটা নই তূর্ণ ভাই, আর দ্বিতীয়ত আমি ফেটে গেলে আপনার আমাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হবে না। আমাকে হাসপাতালে নেওয়ার জন্য আপনি ছাড়াও নাহিয়ান, ইমদাদুল ভাই আছে। সবার হাড় দুর্বল, ওরা তোর ফাটা দেহের পানে তাকিয়েই জ্ঞান হারাবে, আবার হাসপাতালে কখন নিবে? তূর্ণ ভাই আপনি কিন্তু। এইটুকু বলতেই আরোহীকে থামিয়ে দিল ইমদাদুল। খেতে খেতে বলল, হ্যাঁ, যে আরোহী, সেদিন তোর পেছনে যে ছেলেটাকে দেখলাম, ছেলেটা কে রে? প্রশ্নটা করার সাথে সাথে সকলের চোখ মুখ যেন চকচক করে উঠল। তনয়া আর তুলি খাবার রেখেই তাকালো আরোহীর পানে। উৎসুক হয়ে শুধালো তনয়া, কোন ছেলে রে? আরোহী ঢোকিল। সেদিন রাস্তায় হুট করে কোথা থেকে একটা ছেলে এসে প্রেম নিবেদন করেছিল তাকে। কোথাকার ছেলে, কোন ছেলে কিছুই জানে না সে, শুধুমাত্র কয়েকদিন রাস্তা থেকে কলেজে যাতায়াতের সময় দেখেছিল, তারপরই প্রেম নিবেদন। কিন্তু এরা সেই সামান্য ঘটনাটাও জেনে নিয়েছে। এদের যন্ত্রণায় দেখা যাচ্ছে কোথাও শান্তি নেই। এখানে যারা যারা উপস্থিত আছে, বিশেষ করে তুর্য একবার যদি বাবা মায়ের কানে এই কথা তুলে দেয়, তবে দেখা যাবে কাল থেকে সাথে বডিগার্ডের আবির্ভাব ঘটে গেছে। জোরপূর্বক হাসলো আরোহী, আমতা আমতা করে বলল, কোন ছেলে? আমি তো কোনো ছেলেকে চিনি না। ইমদাদুলের কপালে ভাঁজ পড়ল, সন্দিহান সুরেই বলল, তাহলে আমার বন্ধু ফাহাদ কি আমাকে মিথ্যা বলল? ও নাকি দেখেছে তুই কোনো ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেছিলি, এবং তোদের দেখে নাকি ওর মনে হয়েছে ছেলেটা তোকে বিরক্ত করছে, তাই আমাকে বলল। ফাহাদ ভাই কি দেখতে কি দেখেছে, তুমিও তার কথা বিশ্বাস করে নিলে? ছেলেটা কে ছিল? তুর্যের শীতল কণ্ঠস্বর। খাওয়া থেমে গেছে তার আরো আগে। এতক্ষণ শুধুমাত্র আরোহীর মুখপানে তাকিয়ে অপেক্ষা করছিল ছেলেটার পরিচয় জানার জন্য, কিন্তু মেয়েটা তো একের পর এক মিথ্যে বলেই যাচ্ছে। আরোহী ফাঁকা ঢুকিল, এলোমেলো দৃষ্টি ফেলে আবার বলল, তোমরা কোন ছেলের কথা বলছো? আমি তো কিছুই। সাথে সাথে থমকে উঠল তুর্য, গলা বাড়িয়ে বলল, আমি সত্যিটা শুনতে চাইছি। তুর্যের আকস্মিক ধমকে কেঁপে উঠল আরোহী। চুপসে গেল উপস্থিত অন্যান্যরাও। তুর্য যে খেপে গেছে তা বুঝতে বাকি রইল না কারোর। আরোহীও আমতা আমতা শুরু করলো, কিছুটা ভয়াত্মক কণ্ঠে বলল, আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তো সাথে সাথেই প্রত্যাখ্যান করেছি।
কথাটা শেষ হতে না হতেই তূর্ণের চেহারা রং বদলালো। চোখ দুটোতে কেমন রক্তিম আভা ছড়িয়ে পড়েছে, চোয়ালটাও শক্ত হয়ে উঠেছে। হুট করে খাওয়া রেখে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো ছেলেটা। অবাক হলো সকলে। নাহিয়ান কিছুটা অবাকই সুরে শুধালো, কি হলো ভাই, খাওয়া ছেড়ে উঠে গেলে যে, খাবে না আর? তূর্ণ উল্টো ঘুরে পা চালালো, যেতে যেতে ভারী কণ্ঠে বলল, পেট ভরে গেছে আমার, তোরা খা। সন্ধ্যার সময় সূর্যটা ডুবে গিয়ে চারদিকে আধারে ঢেকে গিয়েছে অনেকটাই। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোর ঝলকানিতে। আরোহীরা এখনো বাড়িতে ফিরেনি। বড় ছোট সবাই মিলে আসর জমিয়েছে বাড়ির বসার কক্ষে। প্রীতা, ইসরাত, অনন্যা তিনজন মিলে ট্রেতে করে চা এনে রাখলো ট্রি টেবিলে। একে একে চায়ের কাপ তুলে দিতে শুরু করলো সকলের হাতে। ঠিক তখনই বাড়ির সদর দরজা দিয়ে আবির্ভাব ঘটল তূর্ণের। ছেলেটার পানে তাকিয়ে আটকে উঠল সকলে। ধুলো মাখা জামা কাপড়, চুলগুলো এলোমেলো, কপালের কিছু অংশ কাটা। দেখেই মনে হচ্ছে কোথাও থেকে মারামারি করে ফিরেছে এই ছেলে। তবুও যেন কেউ বিশ্বাস করতে পারল না তূর্ণ মারামারি করে ফিরেছে। এমনই আরোহীর সম্মুখে যেমনই হোক না কেন, এলাকা এবং পরিবারে ভদ্র ছেলে হিসাবে নামডাক রয়েছে বেশ। এসব মারামারি ঝামেলা তার চরিত্রের সাথে যায় না কখনো। তাহলে আজকে কি এমন হলো যে মারামারি করে ফিরতে হলো? ছেলের এমন বিধ্বস্ত অবস্থা থেকে তার পানে ছুটে গেল পৃথা। হাত বাড়িয়ে ছেলেটার মুখে গালে বুলিয়ে দিয়ে অস্থির হয়ে শুধালো, কি হয়েছে? এই অবস্থা কেন তোর? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি? না, মারামারি করেছি। তূর্ণের নিলিপ্ত ভঙ্গিমা চমকালো সকলে। যে কথাটা মাথায় এলো বিশ্বাস করতে চায়নি কেউ, তাই তবে সত্যিই হলো। তূর্ণ শেষ পর্যন্ত নিজের ভদ্রতার খোলস ছেড়ে মারামারি করে ফিরেছে। এতক্ষণ ছেলের জন্য মায়া দেখালো, এবারে চোখ মুখ শক্ত হয়ে এলো পৃথার। ভারী কণ্ঠে বলল, বাইরে গিয়ে মারামারি করে ঘরে ফিরবে, এই শিক্ষা দিয়েছিলাম আমি তোমাকে। দিন দিন অধপতন হচ্ছে তোমার। তূর্ণের চোখে মুখের কোনো পরিবর্তন দেখা গেল না। পূর্বের ন্যায় নিলিপ্ত ভঙ্গিতে সে বলল, কখনো কখনো প্রিয় কিছুর জন্য অধপতন শ্রেয়। কথাটা বলে তূর্ণ পরপর তাকালো আরোহীর পানে। তবে তার এই ছোট্ট একটা বাক্যে গভীরতা উপলব্ধি করতে সক্ষম হয়নি কেউ। পৃথা যেন পূর্বের তুলনায় আরো ক্ষিপ্ত হলো, ঝাঁঝালো কণ্ঠেই বলল, কি এমন প্রিয় বস্তু যার জন্য তুমি মারামারি করতে দ্বিধাবোধ করনি? তোমার এই মারামারির জন্য তোমার বাবাকে আমাদের প্রতিবেশীদের নিকট কতটা ছোট হতে হবে জানো তুমি? পৃথার কথা শেষ হতে না হতে মুখ খুলল তুজ্জ। ছেলের মারামারি করে বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরলেও এতক্ষণ বেশ নিলিপ্ত হয়ে চাপান করছিল সে। কিন্তু এই পর্যায়ে পৃথা তার নাম নিয়ে টানাটানি করায় আর চুপ থাকতে পারল না। চা রেখে উঠেই দাঁড়ালো। স্ত্রীর কথায় তীব্র প্রতিবাদ জানিয়েই বলল, আমি মোটেও ছোট হইনি। আমার ছেলে মারামারি করতে বরং গর্ববোধ হচ্ছে। এতদিন না হয় একটা কাজের কাজ করে এসেছে। পরপর তুজ্জের পানে ফিরে তাকালো তুজ্জ। কপালের ভাঁজ ফেলে প্রশ্ন করলো, জিতে ফিরছো তো? মারামারিতে হারাটা কিন্তু আমার একদমই পছন্দ না। পৃথা হতবাক হলো, সাথে মেজাজটাও বিগড়ে গেল। কোথায় ছেলে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এসেছে তাকে বকবে, বুঝাবে তা নয়, আরো উস্কে দিচ্ছে। বাবা মায়ের এমন প্রশ্রয় দেওয়ার জন্যই তো আজকাল ছেলে মেয়েরা এত সাহস পাচ্ছে, বিগড়ে যাচ্ছে। ছেলে মেয়ে ভুল করলে প্রথমে যদি বাবা মা তার শক্ত হাতে প্রতিরোধ করে শাসন করে, তবে ছেলে মেয়েরা পরবর্তীতে আর সেই কাজ করার সাহস করে না। পিতা দাঁতে দাঁত চাপলো, কিছুটা রুক্ষ কণ্ঠেই পড়ল, এই আপনার জন্য ছেলেটা বিগড়ে যাচ্ছে দিনকে দিন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। মারামারি করে এসেছে তূর্ণ, তবে ঝগড়া লাগার সম্ভাবনা রয়েছে তার মা বাবার মধ্যে। অনন্যা এগিয়ে এলো তূর্ণের পানে, কিছুটা ব্যস্ত হয়ে বলল, ছেলেটা মারামারি করে জখম হয়ে ঘরে ফিরেছে, আগে ওর দিকে আমাদের একটু তাকানো উচিত, তারপর না হয় কি হয়েছে কেন হয়েছে জানা যাবে। ইসরাত, ইরা, আয়ুষ, তৌফিক এবং অন্যান্যরাও সায় জানালো অনন্যার কথায়। তৌফিক তূর্ণের পানে তাকিয়ে বলল, তুই কক্ষে যা, ফ্রেশ হ, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। প্রত্যুত্তরে তূর্ণ বলল না কিছুই। আরোহীর পানে শেষ একবার তাকিয়ে হাঁটা ধরল সিঁড়ির পানে, কিছুটা সময় গড়ালো। আরোহীরা আজ রাতে যতটুকু সময় এখানে কাটাবে বা হইচই করবে বলে পরিকল্পনা করেছিল, তাতে ভাটা পড়ল তূর্ণের মারামারি করে বাড়ি ফেরায়। বাড়ির ছোট সদস্যরা অর্থাৎ তনয়া, তুলি, ইমদাদ, নাহিয়ান, তানিয়া, ইনান সবাই যেন তূর্ণের শোকে দিশাহারা হয়ে উঠেছে। তারা এক একজন হয়তো কেঁদে দিতে পারলে শান্তি পেত। সকলের অবস্থা দেখে মনে মনে ভেঙচি কাটলো আরোহী। একটু কপালেই তো কেটেছে, তা নিয়ে সকলের কত আদিক্ষেতা।
পুরো মাথাটা ফাটলে আরো ভালো হতো, তাও যদি লোকটা তার পেছনে লাগা বন্ধ হতো। এদের এত আধিক্যতা আর সহ্য হলো না মেয়েটার, উঠে দাঁড়ালো সে। অন্যদিকে পা চালাতে পেছন থেকে ডাক পড়ল। তৌফিক ডেকে বলল, এই ফার্স্ট এইড বক্সটা তুনের ঘরে নিয়ে যেত। আরোহী থমকে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে হাত উঁচিয়ে তর্জনী আঙ্গুলটা নিজের পানে তাক করেই বলল, আমি? তৌফিক এগিয়ে গেল আরোহীর পানে। ফার্স্ট এড বক্সটা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলল, হ্যাঁ তুই নিয়ে যা, আমার হঠাৎ একটু কাজ পড়ে গেছে, সেখানে যেতে হবে আবার। কিন্তু আমি তো। আরোহীর কণ্ঠে তোলা বাক্যটা পুরোপুরি শেষ করতে দিল না তৌফিক। ব্যস্ত হয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে যা, ছেলেটা বোধহয় অপেক্ষা করছে। তৌফিক চলে গেল। হতাশ হলো আরোহী। যারে দেখতে পারে না তার সম্মুখে ঘুরে ফিরে যেতে হয় তাকে, কিন্তু কি আর করার, যেতে তো হবে। বড়দের কথা ফেলা নিশ্চয় কোনো ভালো মেয়ের কর্ম নয়। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো আরোহী। অতঃপর ফার্স্ট এড বক্সটা হাতে নিয়ে হাঁটা লাগালো তূর্ণের কক্ষের পানে। কিছুটা সময়ের ব্যবধানে কক্ষের সম্মুখে গিয়ে দাঁড়ালো মেয়েটা। দরজাটা চাপানো। আরোহী ভদ্রতা বজায় রেখে হাত উঁচিয়ে টোকা দিল দরজায়। গলার স্বর বাড়িয়ে ডাকলো, তূর্ণ ভাই, তূর্ণ ভাই। ভিতরের থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তবে কি তূর্ণ ভিতরে নেই? একটু আগেও তো সকলের সামনে থেকে কক্ষে এলো ছেলেটা, তাহলে এতটুকু সময়ের মধ্যে কোথাও উধাও হয়ে গেল। আরোহী আরো কিছুটা সময় নিয়ে ডাকলো তূর্ণকে। কোনো সাড়া শব্দ না পেয়ে অধৈর্য হয়ে এবার কোনো অনুমতি না নিয়েই দরজা ঠেলে ঢুকলো কক্ষের ভিতরে। আশেপাশে তাকিয়ে তূর্ণকে খুঁজতে খুঁজতে কর্ণে ভেসে এলো ঝুমঝুম পানের আওয়াজ। আরোহী কান খাড়া করলো। ওয়াশরুম থেকে আসছে আওয়াজটা। তূর্ণ বোধহয় ওয়াশরুমে আছে তাহলে। যাক, একদিক থেকে ভালোই হলো। এই সুযোগে ফার্স্ট এড বক্সটা রেখে কেটে পড়া যাবে। পরে জিজ্ঞাসা করলে না হয় বলে দিবে আপনাকে রুমে পাইনি, তাই ফার্স্ট এড বক্স রেখে এসেছি। যেমন ভাবনা তেমন কাজ। আরোহী ফার্স্ট এড বক্সটা বিছানার উপরে রেখে পিছনে ঘুরলো চলে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু পেছনে ঘুরতেই চমকে উঠলো মেয়েটা। তূর্ণ শুভ্র রঙা একখানা তাওয়ালে ধারা মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। সদ্য গোসল সেরেছে বোধহয়। পরনে তার একটা কালো রঙা ট্রাউজার মাত্র, নগ্ন দেহে উপরিভাগ। ফর্সা বক্ষে মুক্ত দানার ন্যায় বিন্দু বিন্দু পানির কণা স্পষ্ট, সাথে কিছু কাটাছেঁড়াও দাগ। আরোহীর হৃৎস্পন্দন গাঢ় হলো। উন্মুক্ত পুরুষ দেহ উত্তাল করলো তার হৃদয়। এ কি হচ্ছে? এমন কেন হচ্ছে? আরোহী এই বাড়িতে যাতায়াত ছোটবেলা থেকে। তূর্ণকে এভাবে উন্মুক্ত দেহে দেখেছে দুই একবার। কই, তখন তেমন হয়নি। আরোহী চেয়েও নিজের চোখ সরাতে পারছে না। বেহায়া নীলজ্জের ন্যায় চোখ দুটো বারবার তূর্ণের উন্মুক্ত শরীরেই আটকে যাচ্ছে। কিঞ্চিত সময় নিয়ে মেয়েটা তাকিয়ে রইল তূর্ণের পানে। অতঃপর হুট করে হাত উঁচিয়ে নিজের চোখ চেপে ধরল মেয়েটা। ব্যস্ত হয়ে বলল, আমি কিছু দেখিনি। তূর্ণ পাত্তা দিল না আরোহীর কথায়। ভাবলেশীন ভাবে এগিয়ে গেল আলমারির পানে। সেখান থেকে একটা টি শার্ট বের করতে করতে বলল, তোকে দেখতে বারণ করেছে কে? আরোহী অবাক হলো। চোখ থেকে হাত সরিয়ে প্রশ্ন করলো, মানে এতক্ষণ তো আমার উন্মুক্ত দেহ তোর দুই চোখ দ্বারা কিলে খেয়ে নিলি দিব্যি, এখন আবার ঢং করে বলছিস কিছু দেখিসনি, নাটক করছিস আমার সাথে? আরোহী আর চোখে তাকালো। একবার দেখে নিল তূর্ণের পা থেকে মাথা অবধি। তূর্ণ অপ্রস্তুত হলো। চোখ নামিয়ে কোমরের পানে তাকাতেই চোখে পড়লো সত্যি ট্রাউজার নিচে নেমে তার আন্ডারওয়্যার দৃশ্যমান। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো আন্ডারওয়্যার গোলাপি রঙা দু চারটা ফুলও স্পষ্ট। ভিতরে ভিতরে লজ্জায় মরে পড়ল তূর্ণ। এই মেয়েটার সম্মুখে এমন লজ্জাজনক ঘটনা ঘটতে হলো। তবে নিজের এই লজ্জা প্রকাশ করলো না সে। দ্রুত ট্রাউজারটা টেনে উপরে তুলল। আলমারি থেকে একটা টি শার্ট বের করে জড়িয়ে নিল শরীরে। কণ্ঠ কিছুটা স্বাভাবিক রেখেই বলল, ছি আরোহী, তুই তো দিন দিন লুচ্চা মহিলাদের খাতায় নাম লিখাচ্ছিস। আপনি আমাকে এভাবে বলতে পারেন না তূর্ণ ভাই। তূর্ণ এগিয়ে এলো আরোহীর পানে। হাত তুলে আঙ্গুল ধারা মেয়েটার কপালে একটা টোকা বসিয়ে বলল, তা বলবো না তো কি করব? চোখ কোথায় কোথায় যায় তোর? আরোহী কপালে টোকা পড়া স্থানে হাত দিল। নাক মুখ কুঁচকে বলল, আমি কি ইচ্ছে করে দেখেছি নাকি? এখানে আমার দোষ কোথায়? তোর দোষ, তুই দেখবি কেন? তাহলে কি চোখ বন্ধ করে রাখবো নাকি? আশ্চর্য। হ্যাঁ ঠিক তাই, তোর চোখ বন্ধ করে রাখা উচিত ছিল।
ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো আরোহী। এই লোকের সাথে কথা বলে লাভ নেই কোনো। এর সাথে যাই বলবে তারই একটা পাল্টা অযৌক্তিক জবাব দিবে। আরোহী আর তেমন কথা বাড়ালো না। হাত ধরা ফার্স্ট এড বক্সটা দেখিয়ে বলল, ফার্স্ট এড বক্স রেখে গেলাম, ওষুধ লাগিয়ে নেবেন, আসছি আমি। কণ্ঠে তোলা বাক্যগুলো সমাপ্তি ঘটিয়ে দরজার পানে পা বাড়ালো আরোহী। তূর্ণ কপাল কুঁচকালো, অতঃপর বলল, তুই কোথায় যাচ্ছিস? আরোহী থমকে দাঁড়ালো, পেছন ঘুরেই বলল, বাইরে, তাছাড়া বাড়িতে যেতে হবে, রাত হয়ে যাচ্ছে অনেক। তুই চলে গেলে আমার ওষুধ কে লাগিয়ে দিবে? আরোহী ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, নিজের কাজ নিজে করতে শিখুন তূর্ণ ভাই, অন্যের উপর নির্ভর করে আর কতদিন বাঁচবেন। তূর্ণ বিছানায় উঠে বসলো, তিরস্কার করেই বলল, ছি ছি আরোহী, তুই এত পাষাণ হলি কবে থেকে? দেখছিস একটা মানুষ অসুস্থ, কপাল কেটেছে, হাত পা ফেটেছে, অথচ তুই কিনা এখানেও নির্ভরতা খুঁজছিস। থামলো তুর্য, আবার বলল, মেয়ে, তোকে তো আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো একটা আস্ত খচ্চর বের হলি। খচ্চর? এত বড় একটা কথা। আরোহী তেড়ে গেল তূর্ণের পানে। রেগে মেগে কিছু বলবে তার আগে ফার্স্ট এড বক্স থেকে একটা মলম বের করে হাতে ধরিয়ে দিল মেয়েটার। নির্বিকার ভঙ্গিতে বলল, লাগিয়ে দে তাড়াতাড়ি। আরোহী কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, পারবো না আমি। মারামারি করতে কে বলেছে? কোনো ভদ্র ঘরের ছেলেদের কখনো শুনেছেন মারামারি করতে? কিসের জন্য মারামারি করেছেন আপনি? তূর্ণের দৃষ্টি শীতল হলো, কিঞ্চিত সময় নিয়ে এসে তাকিয়ে রইল আরোহীর পানে, অতঃপর আনমনেই বলল, তোর জন্য। আরোহী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, মানে? তূর্ণের ধ্যান ভাঙলো, অপ্রস্তুত হলো সে, কথা ঘুরিয়ে বলল, ওষুধ লাগিয়ে দিবি নাকি তোর মাকে ডাকবো? পরপর আবার হুমকির স্বরে বলল, দাঁড়া, ডাকছি এক্ষুনি। মামনি, মামনি। কিছুটা হকচকালো আরোহী। তার মাকে ডাকলে এখানে আবার আরেক ঝামেলা। এমনি তূর্ণ বলতে অজ্ঞান সে। মেয়েটা হাতে ওষুধ নিল, আলতোভাবে তূর্ণের কপালে লাগিয়ে দিতে দিতে বলল, এখানে আবার মাকে ডাকার কি আছে? আমাকে একটু সুন্দরভাবে বললেই তো হতো। তোর মতো পেতনির জন্য আমার সুন্দর কথা আসে না। আরোহী অগ্নি দৃষ্টিতে তাকালো তূর্ণের পানে, তবে বলল না কিছুই। আস্তে ধীরে কপালে গালে ওষুধ লাগিয়ে বলল, হয়ে গেছে। তপ্ত নিঃশ্বাস ফেললো তূর্ণ। টি শার্টের হাতাটা একটু উপরে তুলেই বলল। আরোহী তাকালো তূর্ণের হাতের পানে। কুনি উপরটার মনে হচ্ছে কালো হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। ফর্সা শরীরে সে কালো বর্ণটা যেন আরো বিদঘুটে আকার ধারণ করেছে। এতক্ষণ যাই বলুক, এবার আরোহীর মায়া হলো। ইস, মারামারি করে নিজের কি হাল করেছে ছেলেটা। মেয়েটা বসলো তূর্ণের পাশে, ব্যথিত হৃদয় নিয়ে তার হাতের কালো অংশটাতে একটু স্পর্শ করতেই লাফিয়ে উঠল তূর্ণ। মৃদু চিৎকারের সহিত বলল, মারতে চাইছিস নাকি আমাকে? ওভাবে ধরেছিস কেন? আহ, ব্যথা। আরোহী তবুও হাতটা সরিয়ে নিল না, বরং তূর্ণের হাতটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, দেখেছেন হাতটার কি অবস্থা করেছেন? আর কখনো মারামারি করবেন না। তূর্ণ আরোহীর কণ্ঠে বিষাদের ছোঁয়া টের পেল। এই বিষাদ কি তূর্ণের ব্যথা দেখে? ছেলেটার হৃদয়ে প্রশান্তির হাওয়া বইল। মনে মনে বলল, তুই বললে আমি সব ছেড়ে দিতে পারি, আবার তোর উপরে কোনো আঁচ আসতে দেখলে তাকে মেরেও দিতে পারি। রাত্রি কিছুটা গভীর, চারদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে ইতিমধ্যে। জনমানবের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কোনো। এই নীরবতায় বুক চিরে হঠাৎ তূর্ণের কক্ষের দরজা টোকা পড়ল। তূর্ণ ঘুমায়নি এখনো, মোবাইল হাতে নিয়ে বিছানায় গড়াগড়ি করছিল। রাত জাগার অভ্যাস তার। অবশ্য আজকালকার বেশিরভাগই তরুণ তরুণীর মধ্যে এই অভ্যাসটা দেখা যায়। কেউ কেউ তো সারা রাত ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সহ আরও সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে তারপর ভোরের দিকে ঘুমের দেশে পাড়ি জমায়। কিন্তু এত রাতে আবার কে এসেছে, দরজা ধাক্কাধাক্কি করছে? বাড়ির সবাই তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে বোধহয়। তূর্ণ কপাল কুঁচকালো, বিছানা ছেড়ে এগিয়ে এলো দরজার পানে, খুললো দরজাটা। সাথে সাথে চোখের সামনে দৃশ্যমান হলো তুর্য চৌধুরী। এত রাতে নিজ কক্ষে সম্মুখে বাবাকে দেখে বিস্মিত হলো তূর্ণ। অবাকের সুরে বলল, বাবা তুমি? তুর্য হাসলো, অনুমতি চেয়ে বলল, ভেতরে আসতে পারি? তূর্ণ ভরকে গেল কিঞ্চিত। তার বাবা কক্ষের ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইছে? ছেলেটা দ্রুত সরে গেল দরজা থেকে, মেকি হেসেই বলল, এসো এসো। তুর্য ভিতরে ঢুকলো। আশপাশটায় একবার চোখ বুলিয়ে সোজা চলে গেল কক্ষের সাথে লাগানো ঝুলন্ত বারান্দায়। তূর্ণ গেল তার পিছু পিছু। তুর্য আকাশের পানে তাকালো, ওষ্ঠে হালকা হাসির রেখা বজায় রেখে বলল, চাঁদটা সুন্দর না?
তূর্ণ বাবার দৃষ্টি অনুসরণ করে তাকালো আকাশের পানে। সত্যি গোল থালার ন্যায় রূপালী একখানা চাঁদ উঠেছে আজ আকাশ জুড়ে। স্নিগ্ধ সুন্দর জ্যোৎস্নায় আলো ছেয়ে গেছে শহরটা। ছেলেটা মাথা নাড়ালো, অসংখ্য সুরে বলল, তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ এই মাঝরাতে তোমার কক্ষে এসে চাঁদ কেন দেখাচ্ছি এটা ভেবে। থামলো তুর্য, আবার বলল, আমাদের বর্তমান সমাজের চিন্তা চেতনা মোতাবেক এই স্নিগ্ধ চাঁদ দেখা, এক্ষেত্রে সময় কাটানো প্রতিটিই ধরে রাখা হয় প্রেমিক যুগল কিংবা দম্পতির জন্য। সন্তান এবং পিতামাতার সম্পর্কটাকে দেখা হয় ভীষণ ভয়ার্থ দৃষ্টিতে। সমাজ নির্দিষ্ট করে রাখে সন্তান এবং পিতামাতার সম্পর্কের মধ্যে থাকবে শুধুমাত্র গম্ভীরতা, শাসন এবং নিজের ইচ্ছে অন্যের ওপরে চাপিয়ে দেওয়া। জানো তো একটা বিষয় আমাদের সমাজে ভীষণভাবে প্রচলিত রয়েছে, সন্তান যখন পিতামাতার অবাধ্য হয় বা নিজের ইচ্ছে অনুযায়ী কিছু করতে যায় তখন মানুষ বলে, এ কেমন সন্তান যে নিজের পিতামাতার মতামতের পরিপ্রেক্ষিতে কাজ করছে না। অবশ্যই তাকে পিতামাতার মতামত মেনে নিতে হবে, জন্ম দিয়েছে তারা, সুতরাং সন্তানের জীবনে তাদের কথাই হবে শেষ কথা। তুর্য আকাশের দিক থেকে চোখ ঘুরিয়ে তূর্ণের পানে তাকালো, প্রশ্ন করলো, তুমি এই কথাগুলোর মানে বোঝো? তুর্য ডানে বামে মাথা ঝাঁকালো, অর্থাৎ সে বোঝে না। তপ্ত নিঃশ্বাস ফেললো তুর্য। বারান্দায় মেঝেতে বসতে বসতে বলল, এর মানে তোমার মতামতের কোনো গুরুত্ব নেই। তুমি তোমার পিতামাতার মতামতকেই গুরুত্ব দিতে বাধ্য। তারা তোমার উপরে তাদের নিজস্ব মতামত চাপিয়ে দেবে, আর তোমার হাজার কষ্ট হলেও হাসি মুখে তা হজম করে নিতে হবে। তাছাড়া কিছু মাতা পিতা রয়েছে, সন্তান তাদের মতের বিরুদ্ধে গেলে তাদের মারধর করে, জনসম্মুখে অপমান করে, ফলস্বরূপ সন্তানের মধ্যে একটা জেদের সৃষ্টি হয়। পিতামাতাকে নিজের শত্রু মনে করে, একসময় এই জেদের বশেই তারা বিপথে চলে যায়। অথচ মাতা পিতা যদি ছোটবেলা থেকেই তার সন্তানের বন্ধু চেষ্টা করত, সন্তানের মতামতের গুরুত্ব দিত, তাদের উপরে চড়াও না হয়ে জনসম্মুখে তাদেরকে অপমান না করে ঠান্ডা মাথায় বুঝাতো, সমাজের নিয়ম নীতি, ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা দিত, তবে সন্তান বিপথে হয়তো যেত না। থামলো তুর্য। ইশারা করে তূর্ণকেও বসতে বলল পাশে। তূর্ণ পাশে বসতেই ফের বলতে শুরু করলো, আমি সেই সব পিতামাতাদের মধ্যে নয় যারা তাদের সন্তানের উপরে নিজের মতামত চাপিয়ে দেয়, মারধর করে কিংবা জনসম্মুখে অপমান করে। সন্তানের কাছে একজন পিতা হয়ে ওঠার পূর্বে একজন বন্ধু হয়ে ওঠা অধিক জরুরি। আমার কাছে আমার মতামতের মতোই তোমাদের মতামতও গুরুত্বপূর্ণ, তবে সেই মতামত অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে। তূর্ণ মাথা নুয়ে নিল। তুর্য তাকালো তার পানে, ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করলো, মারামারি করছো কেন? আমি কি তোমাকে মারামারি শিক্ষা দিয়েছিলাম? তূর্ণ এলোমেলো দৃষ্টি ফেললো। সে যে তুর্যকে ভয় পায় তেমন নয়, তবে শ্রদ্ধা করে ভীষণ। তূর্ণ সময় নিল একটু, ঢোক গিলে বলল, মাথা গরম হয়ে গিয়েছিল। মাথা গরম হয়ে গেলেই আঘাত করতে হবে? যে কোনো বিষয় দুইভাবে সমাধান করা যায়, প্রথমত শান্তিপূর্ণভাবে, আর দ্বিতীয়ত মারামারি কিংবা ঝামেলায় জড়িয়ে। তুমি কি শান্তিপূর্ণভাবে তোমার সমস্যার সমাধানের চেষ্টা করেছিলে? তূর্ণ তাকালো বাবার পানে, কণ্ঠটা একটু স্বাভাবিক করেই বলল, করেছিলাম তো। প্রথমে আমি শান্তিপূর্ণভাবেই সমস্যার সমাধানের চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা ঝামেলা শুরু করলো। হুট করেই খুশি বসালো আমার শরীরে। আমিও নিজের রাগটা ধরে রাখতে পারিনি, ব্যাস বেঁধে গেল হাতাহাতি। তুর্য ঠোঁট এলিয়ে হাসলো, গা ঝাড়া দিয়ে বলল, তাহলে ঠিক আছে। কেউ শান্তি না চাইলে তোমারও এত দায় পড়েনি শান্তি ধরে রাখার। কেউ একটা দিলে তাকে তিনটা দিয়ে আসবে। তবে প্রথমে অবশ্যই শান্তিপূর্ণভাবে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করে নিবে। মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। তূর্ণ অবাক হলো, এতক্ষণ এত কিছু বুঝিয়ে শেষে কিনা এই বলল তার বাবা। তূর্ণ ভেবেছিল মারামারির বর্ণনা দেওয়ার পর তুর্য রেগে যাবে, গম্ভীর স্বরে বলবে, কুকুর তোমাকে কামড় দিলে তুমিও কি কামড় দেবে? তোমার মারামারি করা একদমই উচিত হয়নি। কিন্তু তুর্য তো একদম উল্টো কথা বলল, আরো সাহস দিল তাকে। সেই জন্যই তো বাবাকে এত ভালো লাগে তূর্ণের। ছেলেটা দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো তুর্যকে, বলল, তোমার মতো বাবা পেয়ে সত্যি আমি ধন্য। তুর্য হাসলো, কিঞ্চিত সময় নিয়ে চুপ থেকে হুট করে প্রশ্ন করলো, ভালোবাসো আরোহীকে? তূর্ণ বাবাকে ছেড়ে দিল। সে যেমনই হোক না কেন, এভাবে হুট করে বাবার সম্মুখে ভালোবাসার কথা বলতে কেমন লজ্জা লাগছে। তুর্য বুঝে নিল যা বোঝার। উঠে দাঁড়ালো সে, নিজ কক্ষে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। তবে ফিরে যাওয়ার আগে ছেলের কাঁধে হাত রেখে বলে গেল, ভালোবাসলে আগলে রাখতে জানতে হয়। দীর্ঘ এক রাতের অবসান ঘটিয়ে আকাশে স্থান করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য। চারিদিকটা ভরে উঠেছে আলোয় আলোয়।
আরোহী ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে এসে সোজা এলো তূর্ণদের বাড়ির সম্মুখে। তনয়াকে আগে থেকে কল করে বলে রেখেছিল তৈরি হয়ে বাসার সামনে দাঁড়াতে, দুজন একসাথে কলেজে যাবে। তনয়াও তাই করেছে, দাঁড়িয়েছিল বাড়ির সামনে। আরোহী আসতে দেখেই হাত উচালো সে, গলা বাড়িয়ে বলল, এত দেরি করলি কেন? আমি সেই কখন থেকে দাঁড়িয়েছি তোর জন্য। আরোহী হাঁটার গতি বাড়ালো, লম্বা লম্বা পা ফেলে এলো তনয়ার সম্মুখে। কিছুটা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, খেতে খেতে দেরি হয়ে গিয়েছে একটু। তনয়া আর কথা বাড়ালো না, দাঁড়িয়ে না থেকে হাঁটা ধরল সে। আরোহীকে তাড়া দিয়ে বলল, এখন আর কথা না বাড়িয়ে রাত চল। আজ প্রথমেই টাকলু মানক স্যারের ক্লাস, দেরি হলেই আবার বাইরে দাঁড় করিয়ে রাখবে। তা যা বলেছিস। আরোহীও পা চালালো তনয়ার সাথে সাথে। ঠিক তখনই পেছন থেকে ডাক পড়ল। তনয়া আর আরোহী থমকে দাঁড়ালো। পেছন থেকে দেখলো তূর্ণে শার্টের হাতা গুটাতে গুটাতে তাদের পানি এগিয়ে আসছে। কপাল কুঁচকালো দুজনে। তবে তনয়া নম্র কণ্ঠে বলল, কিছু বলবে ভাইয়া? তূর্ণের থমথমে মুখশ্রী। গম্ভীর কণ্ঠে কিছু বলবে তার আগেই ভেসে এলো আরোহীর কণ্ঠস্বর। মেয়েটা বিরক্তি নিয়ে বলল, যা বলার তাড়াতাড়ি বলবেন, আমার কলেজ আছে। তূর্ণ কপাল কুঁচকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, একই স্থানে একই সাথে দাঁড়িয়ে রয়েছিস তোরা দুজন, একসাথে কলেজে যাচ্ছিস এবং আমি তোদের একসাথেই ডেকেছি। তন্ময়া কি সুন্দর নম্রভাবে আমাকে প্রশ্ন করলো, আর তুই খচ্চরের মতো প্রশ্ন করলি কিসের জন্য? আরোহী তেতে উঠল, কটমট করেই বলল, আপনি আমায় খচ্চর বললেন? খচ্চরকে খচ্চর বলবো না তো কি বলবো? ভাইয়া। আরোহী একটু উচ্চ স্বরে ডাকলো তূর্ণকে। সাথে সাথেই ছেলেটা কলিজাটা লাফ দিয়ে উঠল, বুকে হাত দিয়ে বিড়বিড়িয়ে বলল, এমনিতেই তো সম্পর্কের দোহাই দিয়ে সারাদিন তূর্ণ ভাই করে মেয়েটা হার্টের সমস্যা বাঁধিয়ে দিয়েছে। এখন আবার মাঝ রাস্তায় জোরে জোরে ভাইয়া ডেকে ভাই বোনের সম্পর্কের গভীরতা জাহির করতে চাইছে। পরপর গলা বাড়ালো তূর্ণ, কিঞ্চিত ধমকে আরোহীকে বলল, তোর মা আর আমার বাপ চাচাতো ভাই বোন জানি, তাই বলে মাঝ রাস্তায় এত জোর করে ভাইয়া ডেকে আমার হার্ট অ্যাটাক করিয়ে দিতে চাইছিস নাকি? আরোহী কপাল কুঁচকালো, চোখ ছোট ছোট করে বলল, আপনি আমার ভাই, তাই পৃথিবীর সকল স্থানে হোক বা মাঝ রাস্তায় ভাইয়াই ডাকবো, তা জোরে হোক কিংবা আস্তে। এতে হার্ট অ্যাটাক করার কি আছে? তূর্ণ আশেপাশে তাকালো, একটু এগিয়ে দাঁড়ালো আরোহীর পাশে, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, আজকাল শুনেছি মেয়েরা নাকি ছেলেদের প্রথমে ভাইয়া ডেকে পরে ছাইয়া বানাতে চায়। তুইও কি আমাকে তেমন কিছুই বানাতে চাইছিস আরোহী? আরোহী অবাক হলো, সে কি বলল আর এই লোক কোথায় নিয়ে গেল? সম্পর্কের খাতিরে তো সর্বদা ভাইয়া বলেই এই লোককে সম্বোধন করে আরোহী, আর আজ সেই ভাইয়া সম্বোধনকে টেনে হিসড়ে ছাইয়া পর্যন্ত নিয়ে গেল। আরোহী কপাল কুঁচকালো, বিরক্তি ভরা কণ্ঠেই বলল, একদম আজে বাজে কথা বলবেন না তরুণ ভাই, আমি আপনাকে। এটুকু বলতেই মেয়েটাকে থামিয়ে দিল তূর্ণ, আতঙ্কিত স্বরেই বলল, আমি কিন্তু মোটেই তোর মতো একটা দাজ্জাল ঝগড়ুটে মহিলার ছায়া হতে ইচ্ছুক নই। এসব চিন্তা বাদ দে আরোহী, আর একটু ভালো কিছু ভাব। আরোহী বিরক্তি বাড়ল, কটমট করে সে তাকালো তূর্ণের পানে, দাঁতে দাঁত চেপে বলল, পারবো না ভালো কিছু ভাবতে, আমি খারাপ কিছুই ভাববো। আপনার কি? তার মানে তুই স্বীকার করছিস যে তুই আমাকে নিয়ে আজে বাজে কথা চিন্তা করিস, আমাকে ছাইয়া বানাতে চাস? নিজের কথায় নিজেই ফেসে গেল আরোহী। রাগের বশে কি বলতে কি বলে ফেললো। এখন তা নিয়েও এই লোক কথা শোনাবে। অবশ্য আরোহী যা বলেছে তাতে এর অর্থই দাঁড়ায় যে সে খারাপ কিছু ভাবে। মেয়েটা বিব্রত বোধ করলো, আমতা আমতা করে বলল, তা এমন কিছু না তরুণ ভাই, ওটা জাস্ট কথার কথা বলে ফেলেছি। তূর্ণ গায়ে মাখলো না আরোহীর কথা। তনয়ার পানে এক পলক তাকিয়ে মুখ নামালো আরোহীর কানের কাছে, ফিস ফিস করে বলল, ছি ছি আরোহী, এই ছিল তোর মনে? আচ্ছা, মনে মনে তুই আমাকে নিয়ে কত দূর ভেবেছিস? মান ইজ্জত কিচ্ছু রেখেছিস আমার, নাকি তাও হরণ করে দিয়েছিস? কোনটা? আরোহীর কান গরম হলো, ছি ছি ছি, এসব কি বলছে এই লোক? সে কি বলল আর সেই ছোট কথাটা কোথায় চলে গেল? লজ্জা সংকোচে হাঁসফাঁস করে উঠল মেয়েটা। এখানে আর দাঁড়াতে চাইল না। এখানে যতক্ষণ দাঁড়াবে তূর্ণ ততক্ষণ এই কথাটা নিয়ে বিশ্লেষণ করবে। এর থেকে এখান থেকে কেটে পড়াই শ্রেয়। আরোহী অপ্রস্তুত ভঙ্গিতে পা কলেজের পানে। তনয়াকে তাড়া দিয়ে বলল, কলেজে গেলে চল, নয়তো দাঁড়িয়ে থাক। তনয়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তূর্ণ আর আরোহীর কথোপকথন। এ দুজন যখনই সামনাসামনি আসে তখনই ঝগড়া বাঁধে।
এ আর নতুন কিছু নয়, তাই আর আগ বাড়িয়ে এদের ঝগড়ায় ঢুকিনি সে। তবে এখন আরোহীর তারা শুনে সেও তারা লাগালো, ছুট লাগালো মেয়েটার পিছু পিছু। তূর্ণ ঠোঁট হেলিয়ে হাসলো, সেও হাঁটা ধরল ওদের পিছনে। গতকাল যখন থেকে শুনেছে আরোহীকে কেউ পটাতে চাইছে, প্রেম নিবেদন করেছে, তখন থেকে আর শান্তি পাচ্ছে না ছেলেটা। একটাকে তো মেরে ধরে শাসিয়ে এসেছে, কিন্তু এরপর যদি আর কেউ আবার মেয়েটার পিছু লাগে, আরোহীকে ছিনিয়ে নিতে চায় তার থেকে, না না, এই মেয়েটাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না তূর্ণ। তাই এখন থেকে মেয়েটাকে সর্বদাই চোখে চোখে রাখার সিদ্ধান্ত নিয়েছে সে। কিছুটা সময় অতিবাহিত হতেই কলেজে পৌঁছালো আরোহী এবং তনয়া। ক্যাম্পাস ইতিমধ্যে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে, সকলেরই বোধহয় ক্লাস শুরু হয়ে গেছে। আরোহী এবং তনয়া ব্যস্ত পায়ে গিয়ে দাঁড়ালো ক্লাসের নিকটে। জানালা থেকে দেখলো মানিক স্যার নামক মধ্যবয়স্ক অধ্যাপক ঘুরে ঘুরে পাঠদান করছেন। মাথার মধ্যভাগে তার তেল চকচকে টাকটা স্পষ্ট। এখন যদি সম্মুখের দরজা থেকে ক্লাসে ঢোকার চেষ্টা করে, তবে নির্ঘাত লোকটা তাদের বকাবকি করে বাহিরে দাঁড় করিয়ে রাখবে। আর যদি না ঢুকে, ক্লাস মিস দেয়, তবে বাড়িতে নালিশ পাঠাবে। উভয় দিকে সংকট। এখন কোন দিকে যাবে তারা? আরোহী এবং তনয়া একে অপরের পানে তাকালো, অতঃপর ঘুরে গেল ক্লাসের পেছনের দিকে। মাথা নিচু করে লুকিয়ে ঢুকতে নিল ক্লাসে। ঠিক তখনই ভেসে এলো গম্ভীর এক কণ্ঠস্বর, ওখানেই দাঁড়িয়ে যাও।